প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন, প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন। তাহলে পরীক্ষা যদি আসে ম্যাক্রোফেজ থেকে কোনটা রিলিজ হয়, 23 সহ, আর যদি বলে প্রো ইনফ্ল্যামেটরি কারা, 23 বাদে বাকিগুলা 1, 6, 8, 12 টিএনএফ আলফা। ঠিক আছে, এখান থেকে এইটা পড়তে হবে, এই কথাটা ইনফিনিটি স্টার যেগুলো পড়ালাম। এছাড়া শুধুমাত্র বাম পাশের গুলো একবার রিডিং পড়বেন, বাম পাশের কলমটা একবার রিডিং পড়বেন, ডান পাশের গুলো অতটা প্রয়োজন নেই। এবার আমরা দেখি, দেখেন বলতে বলতে চলে আসছে অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ প্রডিউস, অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ থেকে কোনটা কোনটা রিলিজ হয়, 1, 6, 8, 12 টিএনএফ আলফা। তার মানে 1 ট্রু, 12 ট্রু, টিএনএফ আলফা ট্রু, বাকি দুইটা ফলস। ঠিক আছে, একদম সহজ। লিম্ফোসাইট, এবারে আমরা লিম্ফোসাইট সম্পর্কে পড়বো। আমরা জানি লিম্ফোসাইট দুই প্রকার, তাই না? একটা বি লিম্ফোসাইট, একটা টি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট আবার দুই প্রকার, একটা হচ্ছে CD4 সেল, একটা হচ্ছে CD8 সেল। এই সম্পর্কে আমরা পড়বো, এটা তো আসলে সবাই জানেন। আমরা এবারে বি লিম্ফোসাইট সম্পর্কে একটু ডিটেলস পড়বো। প্রথমে যদি আমি বলি যে বি সেলের অরিজিন কোথায় হয়, বি সেল যেহেতু একটা ব্লাড সেল, তার মানে এটা অবশ্যই বোন মেরো থেকে অরিজিন করবে। তারপরের প্রশ্ন হচ্ছে এটা ম্যাচুরেশন কোথায় হয়, বি ফর বোন মেরো। বি সেলের অরিজিনও বোন মেরোতে হয়, ম্যাচুরেশনও বোন মেরোতে হয়, মনে রাখবেন। আর টি সেলের, এটাও তো একটা ব্লাড সেল, অরিজিন কিন্তু সেম বোন মেরো, কিন্তু ম্যাচুরেশন হয় থাইমাসে। তাহলে টি ফর থাইমিক ম্যাচুরেশন, নট থাইমিক অরিজিন। অরিজিন দুইজনেরই বোন মেরো, বাট ম্যাচুরেশন আলাদা। একই জায়গায় জন্ম, বড় হয়েছে ভিন্ন জায়গায়। বি সেল বড় হয়েছে বোন মেরোতেই, বাংলাদেশে জন্ম বাংলাদেশে বড় হওয়া, আর টি সেলের জন্ম বাংলাদেশে, কিন্তু বড় হয়েছে সে থাইল্যান্ডে। ঠিক আছে, এই জন্য তার নাম টি সেল, থাইমাসে। ঠিক আছে, ওকে। এবার এই দুইটা ছবি একটু মাথায় গেঁথে নিতে হবে। এটা আপনাদের শিটে নাই, আপনারা চাইলে এটা স্ক্রিনশট তুলে ছবি এঁকে নিতে পারেন। প্রথমে আমাকে জানতে হবে যে বি সেলের গায়ে কি কি রিসেপ্টর আছে। এই ছবিটা দেখলে একদম সারা জীবন মাথায় মনে থাকবে। বি সেলের গায়ে 4টা রিসেপ্টর, মনে রাখবেন। বি সেলের গায়ে 4টা রিসেপ্টর। টি সেলের গায়েও আছে, টি সেলের গায়ে 2টা, মনে রাখবেন। বি সেলের গায়ে 4টা, টি সেলের গায়ে 2টা। এখন 4টা কি কি? 2টা হচ্ছে ইমিউনোগ্লোবুলিনের জন্য, একটা হচ্ছে আইজিএম, একটা আইজিডি। এমডি, আমরা এমডি সাহেবের কথা মনে রাখতে পারি। তাহলে এম এবং ডি 2টা চলে গেল। একটা থাকবে কমপ্লিমেন্টের জন্য, একটা থাকবে এপস্টিন বার ভাইরাসের জন্য। তাহলে এমডি, এরপর কমপ্লিমেন্ট, একটা হচ্ছে এপস্টিন বার ভাইরাস। এই 4টা রিসেপ্টর থাকবে। এবার বি সেলের গায়ে কি কি সিডি মলিকুল থাকে, এতগুলো নাম দেখে ভয় পাওয়ার কিছু নাই, আমি সহজ করে দিচ্ছি। বি সেলের গায়ে সিডি মলিকুল অনেকগুলো থাকে। প্রথমে আমরা মনে রাখবো CD18, অর্থাৎ 80। 80-এর অর্ধেক কত? 40, তাহলে CD40। 40-এর অর্ধেক কত? 20, CD20 বা 20। 20-এর অর্ধেক কত? 10, এখানে CD10ও হবে, এটা এখানে ছবিতে নাই, CD10ও হবে। তাহলে 80, 40, 20, 10, 80, 40, 20, 10। তারপর 20-এর আগে একটা, পরে একটা। 20-এর আগে 19, পরে হচ্ছে 22, আগে 19, পরে 22। আর এগুলো পড়ার দরকার নেই। তাহলে পরীক্ষা যদি আসে পারা যাবে না, 80, 40, 20, 10, 20-এর আগে 19, 20-এর পর 22, এই সিডি মলিকুলগুলো বি সেলের গায়ে থাকবে, আর এই 4টা রিসেপ্টর থাকবে। এবার আমরা পেজ নাম্বার 23-তে মিলাই রিসেপ্টর অফ বি সেল। তাহলে অ্যান্টিজেন রিসেপ্টর থাকে আমরা জানি, একটা আইজিএম, আইজিএম এর পাশাপাশি আইজিডি থাকে, এখানে না, এটা লিখে নিতে হবে। এমডি, এমডি ছাড়া আরো 2টা আছে, তাই না? একটা হচ্ছে কমপ্লিমেন্টের জন্য, একটা এপস্টিন বার ভাইরাসের জন্য। যে কমপ্লিমেন্ট, এপস্টিন বার ভাইরাস। এখন এইখানে একটা নতুন ইনফরমেশন আছে যে ইমিউনোগ্লোবুলিনের জন্য রিসেপ্টর তো থাকে, কিন্তু ইমিউনোগ্লোবুলিন তো একটা আলাদা জিনিস। ইমিউনোগ্লোবুলিনের কোন অংশের জন্য রিসেপ্টর থাকে, আমরা সামনে ইমিউনোগ্লোবুলিন পড়বো, তখন দেখবো ইমিউনোগ্লোবুলিন দেখতে ওয়াইয়ের মতো। এই 2টা অংশ আছে, একটা হচ্ছে এফসি, একটা হচ্ছে এফএবি, সামনে আমরা পড়বো। এর নিচেরটুকু হচ্ছে এফসি, এই অংশের জন্য রিসেপ্টর থাকবে। পরীক্ষা আসবে ইমিউনোগ্লোবুলিনের কোন অংশের জন্য রিসেপ্টর থাকে, উত্তর হচ্ছে এফসি অংশের জন্য রিসেপ্টর থাকে।
এবার ফাংশন কি, বি সেলের ফাংশন আপনারা অলরেডি পড়ে ফেলেছেন, ঠিক আছে, অলরেডি আপনারা আয়ত্ত করে ফেলেছেন। কি, বি সেল একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, অ্যান্টিজেন প্রেজেন্টেশন করবে। বি সেল থেকে প্লাজমা সেল তৈরি হয়, প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবুলিন তৈরি হয়, এটা আপনারা জানেন। বি সেল থেকে মেমোরি সেল তৈরি হয়, সেটা আপনারা জানেন। আর মেমোরি সেল তৈরি হওয়া মানে লং লাস্টিং প্রোটেকশন হওয়া, মেমোরি সেল তৈরি হওয়া মানে সেকেন্ডারি ইমিউন রেসপন্স দেওয়া। তাহলে এগুলো আপনারা এমনিতেই পারেন, এই কথাগুলো ইনফিনিটি স্টার এখানে যা আছে, ঠিক আছে। এবারে পেজ নাম্বার 23তেই টি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট তো আমরা পড়ে ফেলেছি, অরিজিন এবং ম্যাচুরেশন, ঠিক আছে, এটা আমরা পড়ে ফেলেছি, তা আলোচনা করছি না। এই দুইটা হচ্ছে ডাবল স্টার, আর রিসেপ্টরটা হচ্ছে ইনফিনিটি স্টার। রিসেপ্টর কি কি আছে আমরা বলেছিলাম, বি সেলের গায়ে 4টা রিসেপ্টর, টি সেলের গায়ে 2টা রিসেপ্টর। দুইটার একটা হচ্ছে টিসিআর বা টি সেল রিসেপ্টর, টি সেল রিসেপ্টর। আরেকটা হচ্ছে রিসেপ্টর ফর শিপ আরবিসি, শিপ মানে ভেড়া, তাই না, ভেড়ার আরবিসির জন্য একটা রিসেপ্টর থাকবে, ঠিক আছে। তাহলে এই 2টা রিসেপ্টর থাকবে, এটা ইনফিনিটি স্টার। তাহলে আমরা এবার টি সেলের ক্লাসিফিকেশন পড়ব। ক্লাসিফিকেশন এখানে আমরা প্রথমত 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে CD4, একটা হচ্ছে CD8 বা সাইটোটক্সিক সেল। CD4 সেলকে আবার আমরা 3 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে হেল্পার, হেল্পারের অপর নাম কিন্তু এফেক্টর, এটা আপনাকে খেয়াল করতে হবে। আর একটা হচ্ছে ফলিকুলার হেল্পার, এটা কিন্তু হেল্পার থেকে আলাদা, এটা খেয়াল করতে হবে। আর একটা হচ্ছে রেগুলেটরি বা সাপ্রেসরি, এর কাজ কি, সাপ্রেস করা, যেন অধিক পরিমাণ ইমিউন রেসপন্স না হয়। আর টি সেলকে আবার আমরা 2 ভাগে ভাগ করতে পারি, এখানে দেখেন, একটা হচ্ছে সাইটোটক্সিক, মানে CD8 কে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা সাইটোটক্সিক CD8, একটা হচ্ছে সাপ্রেসর CD8। তার মানে সাপ্রেসর বা রেগুলেটর এটা CD4 এর মধ্যেও আছে, CD8 এর মধ্যেও আছে। তাহলে দেখি, টি সেল হ্যাভ ফলোইং ক্যারেক্টারিস্টিক আর প্রডিউসড ইন বোন মেরো ইন অ্যাডাল্ট। অবশ্যই টি সেল হোক বি সেল হোক দুটাই বোন মেরোতে প্রডিউসড হয়। ম্যাচিউর ইন থাইমাস অ্যান্ড বোন মেরো, একদম মিথ্যা কথা, অনলি ইন থাইমাসে ম্যাচুরেশন হয়, বোন মেরোতে হয় না, এই জন্য এটা ফলস। 2 টাইপস CD4 CD8, উত্তর ট্রু। প্রডিউস অ্যান্টিবডি না, আমরা জানি অ্যান্টিবডি প্রডিউস করে বি সেল, আর টেক্স পার্ট ইন এডিসিসি। এডিসিসি কি আমরা এখনো পড়ি নাই, সামনে পড়বো। এটা হচ্ছে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মেডিয়েটেড সাইটোটক্সিসিটি, এটা এক ধরনের হাইপার সেন্সিটিভিটি। মনে রাখবেন, এই টি সেল এডিসিসিতে অংশগ্রহণ করে না, তাহলে টেক্স পার্ট মানে উত্তর ফলস। আমরা সামনে পাবো যে এডিসিসিতে অংশগ্রহণ করে এনকে সেল, আরো করে, মূলত এনকে সেল করে, টি সেল করে না, টি সেল করে না, এটা একদম মাথায় ঢুকিয়ে নেন, হ্যাঁ, ওকে। তারপর ফাংশন অফ CD4 সেল। CD4 সেলের ফাংশন কি, এটা আপনারা পারেন। আপনারা সেই যে পেজ নাম্বার 20তে চলে যান, সেখানে কি ছিল, CD4 সেল 3 রকম হতে পারে, তাই না, অর্থাৎ টি হেল্পার সেল, টি হেল্পার 1, 2 আর 17। যদি 1 হয়, কি হয়েছিল, 1 থেকে ইন্টারলুকিন 2 রিলিজ হয়, তাই না, 2 গিয়ে সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করে। আপনারা ছবির সাথে মিলিয়ে দেখবেন, সেই কথাটাই বলেছে। যদি ইন্টারলুকিন 2 ছাড়াও ইন্টারফেরন গামা তৈরি হয়, ইন্টারফেরন গামা কি করে, সেটা গিয়ে ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করে। তারপর টি হেল্পার যদি 2 হয়, টি হেল্পার 2 থেকে কি তৈরি হয়, ইন্টারলুকিন 4/5, ইন্টারলুকিন 4/5 গিয়ে বি সেলকে অ্যাক্টিভেট করে, মনে আছে না, এবং বি সেল গিয়ে পরবর্তীতে প্লাজমা সেল, এবং প্লাজমা সেল থেকে পরবর্তীতে অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবুলিন তৈরি হয়। তাহলে সেই ফ্লোচার্টটা পড়লে এগুলো অটোমেটিক আপনারা পারবেন। এটা হচ্ছে 2টা স্টার, ঠিক আছে। তাহলে মেইন ফাংশনস অফ হেল্পার টি সেল, অ্যাক্টিভেট CD8 সেল ভায়া ইন্টারলুকিন 2, ইন্টারলুকিন 2 দিয়ে CD8 কে অ্যাক্টিভেট করে, উত্তর ট্রু। অ্যাক্টিভেট বি সেল ভায়া ইন্টারলুকিন 2 না, বি সেলকে অ্যাক্টিভেট করে কি দিয়ে, ইন্টারলুকিন 4 এবং 5 দিয়ে, তাহলে এটা উত্তর ফলস। সিক্রেট ইন্টারলুকিন 2, হ্যাঁ সিক্রেট তো করেই। অ্যাক্টিভেট ন্যাচারাল কিলার সেল না, ন্যাচারাল কিলার সেলকে ওরা করে না, ওরা CD8 অর্থাৎ সাইটোটক্সিক সেলকে অ্যাক্টিভেট করে এবং ম্যাক্রোফেজকে করে, ইন্টারফেরন গামা দিয়ে এনকে সেলকে করে না। মনে রাখবেন, এনকে সেলকে কেউ অ্যাক্টিভেট করে না, এনকে সেল নিজে নিজে অ্যাক্টিভেট হয়, ওরা ন্যাচারালি অ্যাক্টিভেট হয়, এজন্যই ওদের নাম ন্যাচারাল কিলার সেল। অ্যাক্টিভেট ম্যাক্রোফেজ থ্রু গামা ইন্টারফেরন, ট্রু, তাই না, আমরা এটা জানি। এবার CD8 সেল বা সাইটোটক্সিক টি সেলের ফাংশন, এটা ইনফিনিটি স্টার, এই ফাংশনটা পড়তে হবে। ফাংশন এত
বেশি পরীক্ষায় আসে যে আসলে আমরা তারপরেও ভুল করি, কিন্তু একটা নিউমোনিক শিখলে আমরা সহজে মনে রাখতে পারবো। নিউমোনিক হচ্ছে ভ্যাটস, আগে ছিল ভ্যাট, ভ্যাট বেড়ে গেছে তাই আমরা একটা এস যুক্ত করেছি, ঠিক আছে, ভ্যাটস। ভি ফর ভাইরাস ইনফেক্টেড সেল, এ ফর অ্যালোগ্রাফট, টি, টি ফর টিউমার সেল, টি ফর টিউমার সেল, ঠিক আছে, টিউমার সেল। আর এস, এসটা এখানে নাই, এসতে লিখেন স্ট্রেসড সেল, স্ট্রেসড সেল অর্থাৎ যে সেল স্ট্রেসে পড়ে গিয়েছে, ইরিভার্সিবলি স্ট্রেসে পড়ে গিয়েছে, আর ব্যাক করবে না, আলটিমেটলি মারা যাবে, সেটা হচ্ছে স্ট্রেসড সেল। তাহলে ভ্যাটস, ভাইরাস ইনফেক্টেড সেল, অ্যালোগ্রাফট, টিউমার সেল, আর হচ্ছে স্ট্রেসড সেল। এখন অ্যালোগ্রাফট না দিয়ে ট্রান্সপ্ল্যান্ট দেওয়া থাকলো, আমরা জানি ট্রান্সপ্ল্যান্ট মানেই তো গ্রাফট, তাহলে উত্তর ট্রু। যদি টিউমার সেল না থেকে ক্যান্সার সেল থাকে, উত্তর ট্রু। তাহলে এই ব্যাপারগুলো আমরা একটু খেয়াল রাখবো। এটাই হচ্ছে সাইটোটক্সিক টি সেলের ফাংশন। এবং মনে রাখবেন এই ভ্যাটসি হচ্ছে এনকে সেলের ফাংশন, এনকে সেলের ফাংশন। তাহলে ভ্যাটস দিয়ে আমরা দুইটারই ফাংশন পড়লাম, একটা হচ্ছে সাইটোটক্সিক টি সেলের ফাংশন, একটা হচ্ছে এনকে সেলের ফাংশন। এই সাইটোটক্সিক টি সেল এবং এনকে সেলের মধ্যে আরেকটা মিল আছে, আরেকটা মিল আছে, সেটা কি, সেটা আমি বলছি। দেখেন দুইটা জিনিস, একটা হচ্ছে পারফোরিন, আরেকটা হচ্ছে গ্র্যানজাইম। এগুলো নিয়ে আমি সামনে বিস্তারিত বলবো। এই পারফোরিন এবং গ্র্যানজাইম এনকে সেল থেকেও রিলিজ হয়, সাইটোটক্সিক টি সেল থেকেও রিলিজ হয়। পরীক্ষায় যদি প্রশ্ন আসে পারফোরিন কোত্থেকে আসে, এনকে সেলও ট্রু, CD8 সেল বা সাইটোটক্সিক টি সেলও ট্রু। গ্র্যানজাইম কোত্থেকে আসে, দুটাই ট্রু। পরীক্ষায় যদি আসে ভ্যাটস কার ফাংশন, ভ্যাটস তো আসবে না, মানে এই যে এগুলা ভেতরের গুলা যদি আসে, ঠিক আছে, ভ্যাটস নিউমোনিক দিয়ে দুইটারই ফাংশন ট্রু। তাহলে কি ওদের পার্থক্য নাই? আছে, সামনে আমরা বলবো। তাহলে দুইটা জিনিস মিল পড়লাম, ফাংশনের মধ্যে ভ্যাটস মিল আর পারফোরিন গ্র্যানজাইম, এই দুইটা এনজাইমের মিল আছে। তাহলে এবার দেখি সাইটোটক্সিক টি সেল আর ইনভলভড ইন ভ্যাটস, দেখি আমরা মিলাই। ভাইরাস ইনফেক্টেড সেল তো ট্রু। অ্যান্টিবডি প্রোডাকশন না, অ্যান্টিবডি হচ্ছে বি সেলের কাছে, টি সেলের কাছে না, ফলস। গ্রাফট রিজেকশন, গ্রাফট মানে কি, গ্রাফট মানে হচ্ছে অ্যালোগ্রাফট, তাই না, ভ্যাটস, ভ্যাটসের এ, উত্তর ট্রু। টিউমার সেল, উত্তর ট্রু। অ্যান্টিজেন প্রেজেন্টেশন না, টি সেল অ্যান্টিজেন প্রেজেন্টেশন করে না, সেটা বি সেল করে, তার মানে এটা উত্তর ফলস। দেখছেন খুবই সহজ, একদম জলবত্তরলং। এবার টি হেল্পার 1 এবং 2 এর একটা কম্পারিজন এতক্ষণ আমি যা পড়ালাম মোটামুটি সেগুলোই। এটা হচ্ছে 3টা স্টার, দেখবেন সবই আপনারা পারেন। দেখেন ইন্টারলিউকিন 2 কে রিলিজ করে, টি হেল্পার 1 রিলিজ করে, ঠিক আছে, গামা ইন্টারফেরন কে রিলিজ করে, ওই যে 20 নম্বর পেজে যে ফ্লো চার্টটা ছিল সেটা পড়লেই পারবেন। টি হেল্পার 1 রিলিজ করে, আবার ইন্টারলিউকিন 4, 5, 6, 10 কে রিলিজ করে, টি হেল্পার 2 রিলিজ করে, তাই না, এটা আমরা জানি। তো 4, 5 দিয়ে কি করে, সে বি সেলকে অ্যাক্টিভেট করতেছে, তাই তো, বি সেল গিয়ে প্লাজমা সেল থেকে আলটিমেটলি অ্যান্টিবডি তৈরি হচ্ছে। তাহলে অ্যান্টিবডি তৈরি করা আলটিমেটলি টি হেল্পার 2 এর ইনফ্লুয়েন্সে হচ্ছে। আবার টি হেল্পার 1 কি করে, এরা হচ্ছে ইন্টারলিউকিন 2 এর মাধ্যমে সাইটোটক্সিক টি সেল এবং ইন্টারফেরন গামার মাধ্যমে এরা ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করে, যারা হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটির পার্ট। তাহলে হিউমোরাল অ্যান্টিবডি তো হিউমোরাল ইমিউনিটিতে কাজ করে টি হেল্পার 2, সেল মেডিয়েটেডে কাজ করে টি হেল্পার 1, ঠিক আছে, ওকে। স্টিমুলেটেড বাই ইন্টারলিউকিন 12, এ রিলিজ করে ইন্টারলিউকিন 2, বাট নিজে স্টিমুলেটেড হয় ইন্টারলিউকিন 12 দিয়ে। আর এটা হচ্ছে অটোক্রাইন ফাংশন, অটো মানে কি, নিজ, এ নিজে ইন্টারলিউকিন 4 তৈরি করে, ওটা দিয়ে এবার নিজে স্টিমুলেটেড হয়, স্টিমুলেটেড বাই ইন্টারলিউকিন 4। তাহলে অটোক্রাইন ফাংশন কার কাজ, টি হেল্পার 2 এর কাজ, এটা ইন্টারলিউকিন 4 এর মাধ্যমে সে করে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, এটা ট্রিপল স্টার। মেইন ফাংশনস অফ CD4 বা টি হেল্পার সেল, ফাংশনগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি, এখান থেকে আসলে নতুন খুব একটা ইনফরমেশন নেই, ঠিক আছে। এটা 2টা স্টার, আপনারা আগে যা পড়েছেন তার মধ্যে থেকে আছে, একবার চোখ বোলায় নেবেন। মেজর ফাংশনস অফ টি সেল অ্যান্ড বি সেল, একটা কম্পারিজন আছে 25 নম্বর পেজে, এইটা আপনারা পারেন, তারপর আমি একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে 2টা স্টার,
দেখেন হাইপার সেন্সিটিভিটি কার কাজ, এটা বি সেলও করতে পারে, এটা টি সেলও করতে পারে, এটা খেয়াল রাখবেন। ঠিক আছে, দুজনে হাইপার সেন্সিটিভিটি করতে পারে। অটো ইমিউনিটি কে করতে পারে? অটো ইমিউনিটি দুইজনেই করতে পারে, জিনিসটা খেয়াল রাখবেন। যে পার্থক্য মানে যে সবসময় আলাদা তা না, এদের অ্যাডভার্স ইফেক্টটা একই রকম। অ্যালার্জি এবং অটো ইমিউনিটি দুজনেই করতে পারে। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবেন, বাকিটা একটু দেখে নেবেন, একই রকম। এটা হচ্ছে 2টা স্টার, পেজ নাম্বার 25। এবার কম্পারিজন অফ টি সেল অ্যান্ড বি সেল, এইখান থেকে আসলে বেশি কোশ্চেন আসে। এইটা ট্রিপল স্টার, এটা ট্রিপল স্টার। দেখেন অ্যান্টিজেন রিসেপ্টর অন সারফেস, অ্যান্টিজেন রিসেপ্টর কার গায়ে ছিল? দুজনের গায়ে। বি সেলের গায়ে 4টা, টি সেলের গায়ে 2টা, মনে আছে? তাই দুটাই ইয়েস। অ্যান্টিজেন রিসেপ্টর রিকগনাইজ অনলি প্রসেসড পেপটাইড, খেয়াল করেন, প্রসেস করার পরে তাকে চিনতে পারছে, সেটা কে? এটা হেল্পার টি সেল, মনে আছে? টি সেলের কাছে প্রেজেন্ট করার পরে টি সেল তাকে অ্যাকসেপ্ট করছে। আর বি সেল তো নিজেই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, সে পুরো জীবাণুকেই সে রিকগনাইজ করতে পারে, কারণ তার প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর আছে। তাই তাকে প্রসেসড পেপটাইডকে রিকগনাইজ করতে হয় না, সে হোল জীবাণুটাকে রিকগনাইজ করতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে আইজিএম কার গায়ে থাকে? এমডি, এটা বি সেলের গায়ে থাকে, আমরা জানি, টি সেলের গায়ে থাকে না। CD3 প্রোটিন, মনে রাখবেন CD3 টি সেলের গায়ে থাকে, এটা আমরা সামনে পাবো। হ্যাঁ, এটা নিয়ে কনফিউজ হওয়ার দরকার নাই, এটা আমরা সামনে পড়বো। ক্লোনাল এক্সপানশন, ক্লোনাল এক্সপানশন মানে কি? সংখ্যা বৃদ্ধি হয় কিনা? সংখ্যা বৃদ্ধি দুইজনেরই হয়। হ্যাঁ, টি সেলেও সংখ্যা বৃদ্ধি করে, মাল্টিপ্লিকেশন করে, বি সেলও করে। ঠিক আছে, তাই এটা কোনো পার্থক্যের মধ্যে আসলে পড়ে না। তারপর সেল মিডিয়েটেড ইমিউনিটিতে কে কাজ করে? সেল মিডিয়েটেড মানে হচ্ছে টি সেল, আমরা একটু পড়েছিলাম। আর হিউমোরাল মানে হচ্ছে বি সেল মিডিয়েটেড, অর্থাৎ অ্যান্টিবডি কিন্তু বি সেল থেকে তৈরি হয়, সেটা হচ্ছে হিউমোরাল, এটা আমরা জানি। থাইমাসে ম্যাচুরেশন হয় টি সেল, বি সেল হয় বোন মেরোতে ম্যাচুরেশন, এটা আমরা জানি। আর কোনটা তাহলে নতুন? নতুন হচ্ছে যে এইটা, যেটা নিয়ে আমাদের প্যাচ লাগতে পারে, যে রেগুলেটর অফ অ্যান্টিবডি সিনথেসিস আর অ্যান্টিবডি সিনথেসিস। একটা হচ্ছে রেগুলেটর করা, একটা হচ্ছে সিনথেসিস করা, এটা আমাকে একটু খেয়াল রাখতে হবে। বি সেল থেকে সরাসরি প্লাজমা সেল হয়, সেখান থেকে অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে অ্যান্টিবডি সিনথেসিস করা মূলত আসলে বি সেলের কাজ, সিনথেসিস করা, প্রোডাকশন করা, এটা হচ্ছে বি সেলের কাজ। কিন্তু এই বি সেলকে অ্যাক্টিভেট করে কে? অ্যাক্টিভেট করেও যে আমরা 20 নম্বর পেজে চলে যাই, ঘুরে ফিরে একই পেজ, সেই টি হেল্পার 2 কি করেছিল? সে কিন্তু ইন্টারলিউকিন 4-5 এর মাধ্যমে বি সেলকে অ্যাক্টিভেট করেছিল, তাই না? এই 4-5টা যদি সে বেশি রিলিজ করে, বি সেল বেশি অ্যাক্টিভেট হবে। 4-5 সে যদি কম রিলিজ করে, বি সেল কম অ্যাক্টিভেট হবে, কম অ্যান্টিবডি তৈরি হবে। এই জন্য টি হেল্পার সেল অর্থাৎ টি সেলকে বলছি এই অ্যান্টিবডি সিনথেসিসের রেগুলেটর। ঠিক আছে, আর বি সেলের কাজ হচ্ছে সিনথেসিস করা, নট এ রেগুলেটর। ঠিক আছে, এই জিনিসটা আমাকে স্পষ্ট ধারণা রাখতে হবে। তারপর কম্পারিজন অফ লিম্ফোসাইট অ্যান্টিজেন রিসেপ্টর, এইটা পড়ে ফেলেছেন, এখান থেকে খুব একটা আসবে না। আচ্ছা, এইবারে একটা ভিন্ন কোশ্চেন, যেটা শীটে নাই কিন্তু পরীক্ষায় আসে। পরীক্ষায় আসলে এই কোশ্চেনটা এভাবেই আসবে, এই জন্য আমি এটা আলাদা করে টপিক না দিয়ে কোশ্চেনটাই দিয়েছি। দেখেন, মেথড অফ CD4 সেল কাউন্টিং ইন এইচআইভি পেশেন্ট। এইচআইভি পেশেন্টের কি হয়? CD4 সেল কমে যায়। এখন কমে গেলে কত সংখ্যা আছে, এটা কাউন্টিং করার কি কি মেথড আছে, আসলে এই কোশ্চেনটা সাধারণত আসবে। মনে রাখবেন, কাউন্ট করার 2টা মেথড। একটা হচ্ছে ফ্লো সাইটোমেট্রি, সাইটো মানে কি? সেল, মেট্রি মানে কি? পরিমাপ করা। তাহলে বোঝা যাচ্ছে ফ্লো সাইটোমেট্রি দিয়ে একটা সেল পরিমাপ করব। ঠিক আছে, সেটা কোন সেল? CD4 সেল। আরেকটা হচ্ছে মাইক্রোচিপ CD4 কাউন্টিং, নামের মধ্যেই আছে CD4 কাউন্টিং। তাহলে এই 2টা উপায়ে আমরা CD4 কাউন্ট করতে পারি। ঠিক আছে, পরীক্ষা আসলে কোশ্চেনটা আসবে, আপনারা শীটের ভেতরে এটা তুলে নিতে পারেন। এবার দেখি SBI এটা আপনারা পারেন কিনা। এটা একবার এক পরীক্ষা এসেছিল, হুইচ ইজ দ্য মোস্ট ক্যারেক্টারিস্টিক ফিচার অফ লিম্ফোসাইট। খেয়াল করেন কি বলেছে, মোস্ট ক্যারেক্টারিস্টিক। এটা যারা পারবেন তারা পরবর্তীতে কোনোদিন জেনেসিসে আসলে আমার কাছ থেকে একটা কফি খেয়ে যাবেন। সেটাই অ্যান্টিজেন স্পেসিফিক লিম্ফোসাইট। আচ্ছা, লিম্ফোসাইট কোন ইমিউনিটির সেল? অ্যাকোয়ার্ড নাকি ইনেট? অ্যাকোয়ার্ডের সেল। অ্যাকোয়ার্ড মানেই তো স্পেসিফিক ইমিউনিটি, তাহলে এটা উত্তর হতে পারে। ঠিক আছে, সেল প্রলিফারেশন হয়, আমরা একটু আগে পড়লাম,
ক্লোনাল এক্সপানশন হয়, প্রলিফারেশন হয়, তাহলে টি সেলের তো প্রলিফারেশন হয়, সংখ্যা বৃদ্ধি হয়, তাহলে এটাও তো উত্তর হতে পারে। লিম্ফোসাইট অ্যাডভার্সিটি, আচ্ছা এটা পারি না আমরা ধরলাম, এটা বাদ। টি সেল ডিভিশন, হ্যাঁ সেল ডিভিশন তো হয়, সেল ডিভিশন না হলে প্রলিফারেশন কিভাবে হলো, তাহলে এটা উত্তর হতে পারে। কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন, এটা যেহেতু আমরা পড়ি নাই ধরলাম এটাও বাদ। তারপরও তো এই তিনটা উত্তর হতে পারে। আমি এসবিআই তে কোনটা দাগাবো? দাগাবো আমি প্রথমটা, কারণ অ্যান্টিজেন স্পেসিফিক এই লিম্ফোসাইট ছাড়া, অর্থাৎ টি সেল হোক বা বি সেল হোক, লিম্ফোসাইট তো, এই লিম্ফোসাইট ছাড়া আর কোনো সেল নাই। কারণ অ্যাকোয়ার্ড ইমিউনিটি সেলে তো দুইটা, একটা লিম্ফোসাইট একটা প্লাজমা সেল, তাই তো? তো এটা হচ্ছে স্পেশাল ফিচার, অ্যান্টিজেন স্পেসিফিসিটি। এই সেল প্রলিফারেশন, সেল ডিভিশন, এ তো লিম্ফোসাইট ছাড়াও বডির অনেক সেলই হয়, কিন্তু এই স্পেসিফিসিটি সব সেলের নাই। এই জন্য এখানে যেহেতু মোস্ট ক্যারেক্টারিস্টিক বলেছে, আমি উত্তর করব প্রথমটা। এসবিআই গুলো এইভাবে দিতে হবে। ন্যাচারাল কিলার সেল স্যারদের খুবই পছন্দের একটা টপিক, স্যাররা একটা পরীক্ষা দিয়ে দেয়। পড়ার আগে আমরা একটু এই ছবিটার পেছনের গল্পটা আমরা একটু দেখব, তাই না? এই ছবিটা আমরা আগেও দেখেছি যে লিম্ফয়েড প্রোজেনিটর থেকে যারা আসে সবাই অ্যাডাপটিভ ইমিউনিটি এক্সেপ্ট এনকে সেল, তাই না? অ্যাডাপটিভ ইমিউনিটিতে কারা কারা ছিল? এটা হচ্ছে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট এবং প্লাজমা সেল। এখন আমি এই একটা লিম্ফয়েড পরিবারের একটা করুণ গল্প বলবো। লিম্ফয়েড পরিবার হচ্ছে আমাদের শরীরের ভেতরে একটা অভিজাত পরিবার, ঠিক আছে? খুব নাম করা একটা পরিবার। এই পরিবারে সবাই খুব শান্তশিষ্ট, ভদ্র এবং শিক্ষিত হয়। কিন্তু অনেক শিক্ষিত পরিবারেও কিছু ছেলেপেলে দেখা যায় যারা হচ্ছে একটু বেপরোয়া, বেয়াড়া হয়ে যায়। এনকে সেল হচ্ছে সেরকম। তারা কি করে? ছোটবেলা থেকে এলাকায় মারামারি করে, তারা তাদের সমবয়সী কিংবা ছোট ছোটদেরকে ধরে ধরে মারে, ঠিক আছে? এই মারামারির কারণেই এর নাম হয়েছে ন্যাচারাল কিলার সেল। সব জায়গায় খুন খারাপি করে বেড়ায়। দেখবেন যে যারা ছোটবেলা থেকে একটু মারামারি করে সাধারণত তারা একটু শক্তিশালী হয়, গায়ে গতরে একটু বড় হয়। দেখেন এনকে সেল অন্যান্য লিম্ফয়েড যে সেলগুলো আছে, টি সেল, বি সেল, প্লাজমা সেল, এদের থেকে সাইজে বড়। যারা ছোটবেলা থেকে মারামারি করে তাদের গায়ে মারামারির দাগ থাকে, কাটাকুটির দাগ থাকে। দেখেন এই যে এরা হচ্ছে ভদ্র সেল, এখানে কোনো দাগ নাই, কিন্তু এনকে সেলের গায়ের কতগুলা দাগ, সব মারামারির দাগ, ঠিক আছে? তাহলে এরা হচ্ছে লার্জ সেল এবং এই দাগগুলোকে বলছে আমরা গ্র্যানিউল। তাহলে আমরা বলতে পারি এনকে সেল হচ্ছে লার্জ গ্র্যানুলার লিম্ফোসাইট। লার্জ গ্র্যানুলার লিম্ফোসাইট। খেয়াল করেন পরীক্ষায় আসে যে এনকে সেল যে সাবডিভিশন অফ টি লিম্ফোসাইট না, এটা তো টি লিম্ফোসাইটের সাবডিভিশন না, এরা আলাদা এক ধরনের লিম্ফোসাইট। কেমন লিম্ফোসাইট? লার্জ গ্র্যানুলার লিম্ফোসাইট। পরীক্ষায় আসে এনকে সেল যে পার্ট অফ বি লিম্ফোসাইট না, এরা তো বি লিম্ফোসাইটের পার্ট না, এরা আলাদা এক ধরনের লিম্ফোসাইট, ঠিক আছে? এই কনসেপশনটা আমার মাথায় সবসময় রাখতে হবে। এবারে আমরা 26 নম্বর পেজে আসি। তাহলে এনকে সেলকে লার্জ গ্র্যানুলার লিম্ফোসাইট, এটা আমরা পড়ে ফেললাম। এটা টোটাল পেরিফেরাল যে লিম্ফোসাইট তার 5 থেকে 10% থাকবে, ঠিক আছে? অরিজিন কোথায়? ব্লাড সেল মানে বোন মেরোতে অরিজিন। ম্যাচুরেশন কোথায়? এনকে সেলের কোনো ম্যাচুরেশন হয় না। ম্যাচুরেশন মানে কি? শিক্ষা দীক্ষা পাওয়া। লিম্ফয়েড ফ্যামিলির মধ্যে সবাই তো শিক্ষিত, এনকে সেল ছাড়া ওর কোনো শিক্ষিত হওয়ার সুযোগ ছিল না, ও পড়ালেখাই করে নাই, এই জন্যই তো ইমম্যাচিওর সেল। হ্যাঁ, সাইজে বড়, গায়ে গতরে বড়, কিন্তু শিক্ষা দীক্ষা পায় নাই, ম্যাচুরিটি হয় নাই। সারফেস মার্কার, সারফেস মার্কারের মধ্যে মনে রাখবেন যে একটু আগে আমি কিছুটা টাচ দিয়েছিলাম যে সারফেস মার্কার সিডি মলিকুল আমরা পড়বো যে CD3 সকল টি সেলের গায়ে থাকে, সকল টি সেলের গায়ে সিডি মলিকুল থাকে, সামনে আমরা এটা পড়বো। তো সকল টি সেলের গায়ে সিডি মলিকুল যদি থাকে, এনকে সেল তো টি সেল না, সে ভিন্ন রকম লিম্ফোসাইট, এর সিডি মলিকুল থাকবে না, অ্যাবসেন্স অফ CD3টা থাকবে না। তাহলে কি থাকবে? আলাদা সিডি মলিকুল থাকবে, CD16, CD56। হ্যাঁ, একদম মুখস্থ রাখবেন, CD16, CD56, ঠিক আছে? এবার আমরা এই কথাগুলো হচ্ছে ডাবল স্টার। এবার আমরা ইম্পর্টেন্ট ফিচার অফ এনকে সেল পড়বো 26 নম্বর পেজে। এইটা ইনফিনিটি স্টার। ফিচার কি? অলরেডি পড়ে ফেলেছি একটা, লার্জ গ্র্যানুলার লিম্ফোসাইট। ল্যাক টি সেল রিসেপ্টর। টি সেল রিসেপ্টর থাকবে না তো, কারণ টি সেল রিসেপ্টর তো টি সেলের গায়ে থাকে, এ তো টি সেল না, এর ভিন্ন ধরনের লিম্ফোসাইট। CD3 থাকবে না, ল্যাক থাকবে।
স্বাভাবিক, কারণ CD3 টি সেলের গায়ে থাকে, ও তো টি সেল না। সারফেস IgM বা IgD থাকে না, এটাও ঠিক, কারণ IgM এবং IgD আসলে বি সেলের গায়ে থাকে, তাই না? ওরা তো বি সেল না, ওরা ভিন্ন ধরনের লিম্ফোসাইট। থাইমাস নট রিকোয়ার্ড ফর ডেভেলপমেন্ট, থাইমাস লাগে টি সেলের, যেহেতু ওরা টি সেল না তাই ওদের থাইমাস লাগে না। অ্যাক্টিভিটি নট এনহান্সড বাই প্রায়র এক্সপোজার, এটা আমি পরে আসছি, আগে এটা দেখি। হ্যাভ নো মেমোরি সেল, এনকে সেলের কোনো মেমোরি সেল নাই। কেন? এনকে সেল তো ইনেটেড সেল, আর ইনেটে মেমোরি তৈরি হয় না। অ্যাডাপটিভ মানেই মেমোরি, তাই না? আমরা আগে পড়েছি। ইনেট যেহেতু মেমোরি তৈরি করে না, এনকে সেলের কোনো মেমোরি নেই। আর যার মেমোরি নাই তার তো অ্যাক্টিভিটি বাড়বে না, প্রায়র এক্সপোজার হইলেও অ্যাক্টিভিটি বাড়বে না। ধরেন একটা করোনা ভাইরাস আমার শরীরের ভেতর ঢুকলো, সেই ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করবে কে? বি সেল। তার মানে পরবর্তীতে আবার যদি করোনা ভাইরাস ঢুকে, সেই অ্যান্টিবডি গিয়ে তাকে ধ্বংস করবে, সেই মেমোরি বি সেল গিয়ে তাকে ধ্বংস করবে, সেই মেমোরি টি সেল গিয়ে তাকে ধ্বংস করবে। অর্থাৎ এক্সপোজারের কারণে অ্যাক্টিভিটি বাড়লো, এনহান্সড হলো। কিন্তু এনকে সেল তো ইনেটেড সেল, তার কোনো মেমোরি সেল নাই। যতবারই কোভিড ভাইরাস আসুক ততবারই সে এনকে সেলের কাছে নতুন, এবং প্রতিবার নতুন হওয়াতে তার অ্যাক্টিভিটি বাড়বে না, সবসময় একই রকম থাকবে। আরেকটা বলছে যে এনকে সেলের নর্মাল নাম্বার, সংখ্যা নর্মাল থাকবে ইন সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি ডিজিজ, স্কিড। সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি ডিজিজ, এই ডিজিজে এনকে সেলের নাম্বার নর্মাল থাকবে। স্কিড কি? কম্বাইন্ডের দ্বারা বোঝাচ্ছে, কম্বাইন্ড মানে এখানে বি সেল এবং টি সেল, এই দুইটা সেলের সংখ্যা কম থাকে স্কিডে। এখন এনকে সেল তো লিম্ফোসাইট, বাট সে তো বি সেলও না টি সেলও না, তাই তার সংখ্যা নর্মাল থাকবে, এটাই তো স্বাভাবিক। ঠিক আছে, এভাবে একটু বুঝে পড়লে এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ফাংশন কি? ফাংশন বলেছিলাম, বি সেল এবং এনকে সেলের ফাংশন, সরি, আর টি সেল অর্থাৎ সাইটোটক্সিক টি সেল এবং এনকে সেলের ফাংশন সেম, সেটা কি? ভ্যাটস, VATS। এখন এক্সট্রা কি আছে সেইটা আমরা দেখব। আমরা বলেছিলাম টি সেল এডিসিসিতে অংশগ্রহণ করে না, সাইটোটক্সিক টি সেল এডিসিসিতে অংশগ্রহণ করে না, কিন্তু এনকে সেল করে। পারফোরিন এবং গ্র্যানজাইম কোত্থেকে রিলিজ হয়? এনকে সেল থেকেও রিলিজ হয়, সাইটোটক্সিক টি সেল থেকেও রিলিজ হয়। এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। আর মোটামুটি সবকিছুই সেম। এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্থক্য, যে এডিসিসি এনকে সেল করে কিন্তু সাইটোটক্সিক টি সেল করে না। এবার এডিসিসি কি, এই সম্পর্কে আমরা একটু আইডিয়া নিচ্ছি পেজ নাম্বার 26-এ। আচ্ছা, এটা কিন্তু ইনফিনিটি স্টার ফাংশনগুলো, ঠিক আছে। এডিসিসি হচ্ছে দুইটা স্টার। এডিসিসি মানে হচ্ছে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মেডিয়েটেড সাইটোটক্সিসিটি, অর্থাৎ অ্যান্টিবডির উপর ডিপেন্ড করে একটা সেল আরেকটা সেলকে মেরে ফেলবে। অ্যান্টিবডির উপর ডিপেন্ড করে একটা সেল আরেকটা সেলকে মেরে ফেলবে, এটাই হচ্ছে এডিসিসি। আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখব, তার আগে আমরা দেখে নেই। যেহেতু অ্যান্টিবডির উপর ডিপেন্ড করে বলছি, তার মানে এখানে অ্যান্টিবডি লাগে। অ্যান্টিবডি সেটা IgG হতে পারে, IgE হতে পারে, জি হতে পারে, ই হতে পারে। তাহলে কোন কোন অ্যান্টিবডি এডিসিসি করে? এই দুইটা, IgG, IgE। তাহলে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মেডিয়েটেড মানে এখানে একটা সেলও লাগবে। কোন সেল লাগবে? এখানে এনকে সেল হইতে পারে, ম্যাক্রোফেজ হইতে পারে। যদি IgG থাকে সেইখানে আসবে এনকে সেল বা ম্যাক্রোফেজ। যদি IgE থাকে তার জায়গায় আসবে ইউজোনোফিল, ঠিক আছে। আর ইউজোনোফিল এসে ধ্বংস করবে হেলমিন্থকে। আমরা জানি যে হেলমিন্থ ইনফেকশনে IgE বাড়ে, এই জন্যই বাড়ে, ওকে ধ্বংস করার জন্য বাড়ে, ঠিক আছে। আর যদি এনকে সেল বা ম্যাক্রোফেজ আসে, ওরা ধ্বংস করবে ভাইরাস ইনফেক্টেড সেলকে। তাহলে যদি ভাইরাস ইনফেক্টেড সেল থাকে, কোন এডিসিসি হয়, কোন অ্যান্টিবডির মাধ্যমে হয়? IgG এর মাধ্যমে হয়। হেলমিন্থ আসলে কার মাধ্যমে হয়? IgE এর মাধ্যমে হয়। হেলমিন্থে কোন সেল থাকে? ইউজোনোফিল থাকে। ভাইরাস ইনফেক্টেড সেলে কোন সেল থাকে? এনকে সেল, ম্যাক্রোফেজ থাকে মেইনলি। আর দুইটা সেল আছে বাড়তি, আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে এডিসিসি। দেখেন, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট একটা অ্যান্টিবডি লাগবে। এই অ্যান্টিবডির উপর ডিপেন্ড করে একটা সেল আরেকটা সেলকে মারবে, এটা হচ্ছে ভাইরাস ইনফেক্টেড সেল। এনকে সেল আসলো, এনকে সেল এসে এই অ্যান্টিবডির উপর ডিপেন্ড করে এই ভাইরাস ইনফেক্টেড সেলকে মারবে। এটাই হচ্ছে এডিসিসি, এটাই হচ্ছে এডিসিসি। এখন এখান থেকে আর কি কি কোশ্চেন আসতে পারে খেয়াল করেন। অ্যান্টিবডির পার্ট, এই পার্টের নাম হচ্ছে FC। আমরা যদি আবার দেখি, এই পার্টের নাম হচ্ছে FC।
এই এফসি অংশের জন্য এনকে সেলের গায়ে রিসেপ্টর থাকে। প্রশ্ন আসে এনকে সেলের গায়ে কোন অংশের জন্য রিসেপ্টর থাকে? দেখেন এফসি রিসেপ্টর এইটার নাম। তারপর রিসেপ্টরের সাথে বাইন্ড করার পর এই লালগুলো হচ্ছে পারফোরিন আর গোলাপি বেগুনিগুলো হচ্ছে গ্র্যানজাইম। এই লালগুলা দিয়ে পারফোরেশন করে সেলের গায়ে, তাই নাম পারফোরিন। পারফোরেশন করে সে গ্র্যানজাইমকে ভেতরে ঢুকিয়ে দেয়। ঠিক আছে, এই যে গ্র্যানজাইম ঢুকবে, দেখেন গ্র্যানজাইম মানে হচ্ছে গ্রেনেড লাইক এনজাইম। সে সেলের ভেতরে ঢুকবে, ঢুকে গ্রেনেডের মতো সব সেলটাকে ধ্বংস করে দিবে। এটা হচ্ছে গ্র্যানজাইম, এগুলো হচ্ছে গ্র্যানজাইম। ঠিক আছে, ওকে। তাহলে কোন অংশের জন্য রিসেপ্টর থাকে? এফসি অংশের জন্য রিসেপ্টর থাকে। তাহলে আর কোন কোন সেল এডিসিসি করে? আমরা তো 3টা সেলের নাম পড়লাম, এনকে সেল পড়েছি, ম্যাক্রোফেজ পড়েছি, আর ইউজোনোফিল পড়েছি। আর 2টা সেল এক্সট্রা শিখতে হবে, একটা হচ্ছে নিউট্রোফিল, একটা হচ্ছে ডেনড্রাইটিক সেল। এটা আপনাদের শীতের নাই বোধ হয়, একটু তুলে নেবেন, নিউট্রোফিল এবং ডেনড্রাইটিক সেল। তাহলে দেখি, ন্যাচারাল কিলার সেল হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ডিস্ট্রয়। তাদেরকে ডিস্ট্রয় করে ইরিভার্সিবলি স্ট্রেস সেল, ওই যে ভ্যাটসের এস, উত্তর ট্রু। জার্মিনাল সেন্টার সেল, ভ্যাটসের মধ্যে নাই, উত্তর ফলস। ভাইরাস ইনফেক্টেড সেল, ভ্যাটসের মধ্যে ভি, উত্তর ট্রু। সেনেসেন্ট এপিথেলিয়াল সেল, সেই ভ্যাটসের মধ্যে নাই, উত্তর ফলস। ক্যান্সার সেল, ক্যান্সার মানে ভ্যাটসের টি, টিউমার মানে ক্যান্সার সেল। ঠিক আছে, উত্তর ট্রু। তাহলে একটা নিউমোনিক দিয়ে আমরা 2টা সেলের ফাংশন পড়ে ফেললাম। আচ্ছা, এটা আপনারা পারবেন আশা করি। এসবিএ ন্যাচারাল কিলার সেল সাবসেট অফ টি লিম্ফোসাইট, সত্য কথা। এরা টি লিম্ফোসাইটের সাবসেট না, এরা আলাদা ধরনের লিম্ফোসাইট। নিডস হেল্প অফ এমএসসি প্রোটিন ফর অ্যান্টিজেন রিকগনিশন, না, ওদের কারো হেল্প লাগে না, ওরা খুনি ন্যাচারাল কিলার, কারো হেল্প ওরা নেয় না, এটা উত্তর হবে না। কিলস টার্গেট সেল বাই এডিসিডি, না, এখানে ছিল এডিসিসি, এটা তাহলে উত্তর হবে না। প্লেজ রোল ইন ডিলেড টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি, আমরা দেখব পরবর্তীতে ডিলেড হাইপার সেন্সিটিভিটি, এইখানেও আসলে এনকে সেল কাজ করে না। হ্যাভ এফসি রিসেপ্টর ফর আইজিজি, হ্যাঁ, এটা আমরা ওই যে ভিডিওতে দেখলাম, তাই না? আইজিজি এর এফসি অংশের জন্য এনকে সেলের গায়ে রিসেপ্টর ছিল। তাহলে আমার কাঙ্ক্ষিত উত্তর ই নাম্বার। ঠিক আছে, ওকে। এবার সিডি মলিকুল, টি সেলের গায়ে কি কি সিডি মলিকুল থাকে সেটা আমরা এখন একটু দেখব। আমি এই জিনিসটা দেখাতে চাই, এইটা পড়ার দরকার নাই, এই জিনিসটা শিখলেই চলবে। এটা ট্রিপল স্টার। ঠিক আছে, মনে রাখবেন অল টি সেল, অর্থাৎ সকল টি সেলের গায়ে সিডি 2, 3, 7 এগুলো থাকবে এবং টিসিআর থাকবে। তাহলে সকল টি সেলের গায়ে 2, 3, 7 এবং টিসিআর থাকবে। টিসিআর মানে কি? টি সেল রিসেপ্টর। এবার হেল্পার টি সেলের গায়ে কি থাকবে? হেল্পার টি সেলের গায়ে থাকবে CD4 এবং 28, CD4 এবং 28। তাহলে হেল্পার টি সেল কি অল টি সেলের পার্ট না? অবশ্যই তো। অল মানে কি? সকল টি সেল, সকল টি সেলের মধ্যেই তো আসলে হেল্পার টি সেলও আছে। তাইলে হেল্পার টি সেলের গায়ে এই 2, 3, 7 এবং টিসিআর এগুলো তো থাকবেই, এক্সট্রা হিসাবে 4 এবং 8 থাকবে। এবার সাইটোটক্সিক টি সেল, এটাও তো অল টি সেলের মধ্যেই ইনক্লুডেড, তাই না? তার মানে এটার মধ্যেও 2, 3, 7 এবং টিসিআর এগুলো তো থাকবেই, পাশাপাশি এক্সট্রা হিসাবে এই CD8 থাকবে। তাহলে 2, 3, 7 টিসিআর সবার, 4 এবং 28 হেল্পার টি সেলের, আর 8 হচ্ছে সাইটোটক্সিক টি সেলের। এগুলো আমাদেরকে জানতে হবে, এগুলো ট্রিপল স্টার। এবারে এইটা পরীক্ষায় খুব একটা আসে না, কয়েকটা ইনফরমেশন জানতে হবে, বিশেষ করে যে B7 কোথায় থাকে এটা পরীক্ষায় মাঝে মধ্যে আসে, এটা একটু আলাদা করে খেয়াল রাখবেন। ঠিক আছে, যে B7 কোথায় থাকে? B7 থাকে তাহলে কোথায়? মূলত বি সেলের গায়ে থাকবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ওকে, তাহলে দেখি টি সেল মার্কার ডাজন্ট ইনক্লুড, ডাজন্ট মানে কোনটা নাই টি সেলের গায়ে? CD3 টি সেলের গায়ে আছে, হ্যাঁ, CD3 2, 3, 7 সকল টি সেলের গায়ে ছিল, কিন্তু তার মানে CD3 আছে, ডাজন্টের মধ্যে উত্তর হবে না। CD4 হেল্পার টি সেলের গায়ে থাকে, ডাজন্টের মধ্যে, তাহলে এটা উত্তর হবে না, থাকে তো। CD8 সাইটোটক্সিক টি সেলের গায়ে থাকে, ডাজন্টের মধ্যে উত্তর হবে না। 2, 3, 7 এটাও সকল টি সেলের গায়ে থাকে, এটা উত্তর হবে না।
CD20 এটা হচ্ছে বি সেলের গায়ে থাকে, তাই না? ওই যে 80-40-20-10, তাহলে এটাই হচ্ছে টি সেলের গায়ে থাকে না, তাই এটাই এখানে উত্তর। ঠিক আছে, একটু খেয়াল করে পড়লে খুবই সহজ। এবার সামারি। সামারি মানে কি? আর ফর রিডিং। একবার রিডিং পড়বেন, প্যারা নেওয়ার কিছু নাই, রিডিং মুখস্থ করার দরকার নাই, দেখবেন সবকিছু আপনারা পারেন, সবকিছু পড়া। এটা রিডিং পড়লে আপনার কনফিডেন্সটা জাস্ট বাড়বে। এবার লিম্ফয়েড অর্গান, এটা পেজ নাম্বার হচ্ছে 28। লিম্ফয়েড অর্গানের ক্ষেত্রে আমার প্রথমে যেটা জানতে হবে ক্লাসিফিকেশন। লিম্ফয়েড অর্গানটা দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি লিম্ফয়েড অর্গান, একটা হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। প্রাইমারি লিম্ফয়েড অর্গান দুইটা, বোন ম্যারো এবং থাইমাস। বোন ম্যারো এবং থাইমাস। মনে রাখবেন পৃথিবীতে এই দুইটার বাইরে আর কোনো প্রাইমারি লিম্ফয়েড অর্গান নাই। যা আসবে সবই সেকেন্ডারি, সবই সেকেন্ডারি, শুধু বোন ম্যারো থাইমাস হচ্ছে প্রাইমারি। মনে রাখবেন প্রাইমারি লিম্ফয়েড অর্গানে সেন্ট্রাল টলারেন্স হয়। সেন্ট্রাল টলারেন্স কি জিনিস আমরা পরবর্তীতে পড়ব, শুধু মনে রাখেন এখন যে সেন্ট্রাল টলারেন্স কোথায় হয়? প্রাইমারি লিম্ফয়েড অর্গানে হয়, অর্থাৎ বোন ম্যারোতে হয়, থাইমাসে হয়। ঠিক আছে, এবার তাহলে সেকেন্ডারি কারা? 28 নম্বর পেজে আছে, বাকি যারা আছে সবাই সেকেন্ডারি। আলাদা করে মুখস্থ করার দরকার নাই, একবার জাস্ট রিডিং পড়বেন। বোন ম্যারো থাইমাস ছাড়া যা আছে সবই সেকেন্ডারি। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখলেই হবে। তাহলে এইটা হচ্ছে ট্রিপল স্টার, সেকেন্ডারি গুলো হচ্ছে 1 স্টার। তাহলে সেন্ট্রাল টলারেন্স অফ দ্য ইমিউন সিস্টেম টেকস প্লেস ইন, সেন্ট্রাল টলারেন্স কোথায় হয়? প্রাইমারি লিম্ফয়েড অর্গান হবে, তাই না? তার মানে প্রাইমারি লিম্ফয়েড অর্গান এখানে কি কি আছে? এই যে থাইমাস এবং বোন ম্যারো, বাকি সবই ফলস। স্প্লিন ফলস, টনসিল ফলস, লিম্ফ নোড ফলস, এটা সব সেকেন্ডারি। তাহলে এখানে কি হবে? এখানে হবে পেরিফেরাল টলারেন্স, সেন্ট্রাল না। ঠিক আছে, পেরিফেরাল টলারেন্স এখানে হবে। তারপর আমরা যাই, এটা হচ্ছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এটা আমার মনে হয় দরকার নেই। এবার আমরা অ্যাকিউট ফেজ প্রোটিন পড়ব, পেজ নাম্বার 29। অ্যাকিউট ফেজ প্রোটিনের 16টা নাম আছে। ঠিক আছে, 16টা নাম। এই 16টা নাম একবার রিডিং পড়বেন, 2বার রিডিং পড়বেন, 3বার রিডিং পড়বেন, দেখবেন আপনাদের আয়ত্তে চলে আসছে। এটা আসলে কোনো নিউমোনিক নাই, তবে যেইগুলো পরীক্ষায় বেশি আসে সেটা আমি মার্ক করে দিচ্ছি। সাধারণত যে ল্যাক্টোফেরিন, ফেরিটিন এগুলো আসে, সেলুলোপ্লাজমিন, তারপর হচ্ছে আলফা 2 ম্যাক্রোগ্লোবিউলিন, আলফা 1 অ্যান্টিট্রিপসিন, তারপর হচ্ছে সিআরপি ফাইব্রিনোজেন, এমবিএল। এইগুলো সাধারণত পরীক্ষায় বেশি আসে, কিন্তু পুরোটা একবার দেখে রাখবেন। এটা হচ্ছে 2টা স্টার। ঠিক আছে, এবার ফাংশন কি? ফাংশন খুবই সহজ, এটা হচ্ছে লিমিট দ্য স্প্রিড অফ মাইক্রো অর্গানিজম। মনে আছে অ্যাকিউট ফেজ প্রোটিন ফার্স্ট লাইন ডিফেন্সে ছিল নাকি সেকেন্ড লাইন? সেকেন্ড লাইনে ছিল। আর সেকেন্ড লাইনে মানে কি? যে জীবাণু ঢুকে গিয়েছে আর বাড়তে দিবে না, গ্রোথ হতে দিবে না, স্প্রিড হতে দিবে না, সেটা এখানে বলছে যে লিমিট দ্য স্প্রিড অফ মাইক্রো অর্গানিজম। আর কিভাবে করবে? লিমিট করবে বাই স্টিমুলেটিং দ্য হোস্ট রেসপন্স। হোস্টের রেসপন্স বাড়াবে, এর মাধ্যমেই মাইক্রো অর্গানিজম স্প্রিড হতে পারবে না। এটা হচ্ছে 1 স্টার, খুব একটা পরীক্ষায় আসে না। এবার ইমিউন রেসপন্স, মানে একটা জীবাণু ঢোকার পর ইমিউনিটি কিভাবে রেসপন্স করছে, ইমিউন সিস্টেম কিভাবে রেসপন্স করছে, এটাই হচ্ছে ইমিউন রেসপন্স। ইমিউন রেসপন্স 2 প্রকার, একটা হচ্ছে প্রাইমারি ইমিউন রেসপন্স, সেকেন্ডারি ইমিউন রেসপন্স। অলরেডি এই সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিয়ে ফেলেছি, তাই না? প্রাইমারি ইমিউন রেসপন্স মানে জীবাণু ঢোকার পর প্রথমবার যে রেসপন্সটা, সেটা হচ্ছে প্রাইমারি ইমিউন রেসপন্স। জীবাণু যদি দ্বিতীয়বার, তৃতীয়বার, 100তমবার, কোটিতমবার ঢুকে, তখন যে রেসপন্স হবে, প্রথমবারের পর যা হবে সবই হচ্ছে সেকেন্ডারি ইমিউন রেসপন্স। পেজ নাম্বার 31-এ এই পার্থক্যটা লাগবে। এইটা হচ্ছে ইনফিনিটি স্টার, এইটা ইনফিনিটি স্টার। আপনাদেরকে বলেছিলাম যে যেই পড়াটা আপনার জীবনের প্রথমবার পড়বেন, ধরেন আপনার ইমিউনোলজি প্রথমবার পড়ছেন, এটা হচ্ছে প্রাইমারি রেসপন্স। আপনি দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার রিভিশন দিচ্ছেন, এটা হচ্ছে সেকেন্ডারি ইমিউন রেসপন্স। বলেন তো কোনটাতে সময় বেশি লাগবে? প্রথমবার পড়তে সময় লাগবে বেশি নাকি রিভিশন দিতে সময় বেশি লাগবে? অবশ্যই প্রথমবার পড়তে সময় বেশি লাগবে। তাই অর্থাৎ ল্যাগ পিরিয়ড, এটা হচ্ছে প্রাইমারিতে লং, সময় বেশি লাগে, শুরু হতে সময় বেশি লাগে। আর সেকেন্ডারিতে কি সবকিছু পড়া, সবকিছু চেনা জানা, তো এখানে সময় কম লাগে, 3 থেকে 5 দিন। আর প্রাইমারিতে সময় বেশি লাগে, 7 থেকে 10 দিন। তারপর রেট অফ অ্যান্টিবডি প্রোডাকশন বা অ্যান্টিবডি অ্যাফিনিটি,
অর্থাৎ প্রোডাক্টিভিটি কোথায় বেশি থাকবে? অবশ্যই রিভিশন দিলে বেশি পড়া মনে থাকবে, বেশি প্রোডাক্টিভিটি হবে, তাই না? তাহলে প্রোডাক্টিভিটি হাই হচ্ছে সেকেন্ডারিতে আর লো হচ্ছে প্রাইমারিতে। প্রথমবার সবকিছু কম থাকবে, এটাই স্বাভাবিক। তারপর পারসিস্টেন্স বা ডিউরেশন অফ অ্যান্টিবডি। ডিউরেশন মানে কি? কতদিন অ্যান্টিবডি থাকছে, কতদিন পড়া মনে থাকছে, সেটা হচ্ছে ডিউরেশন। সেকেন্ডারিতে রিভিশন দিলে পড়া বেশি দিন মনে থাকবে, তো এটা হচ্ছে লং। প্রাইমারিতে প্রথমবার পড়লে কম মনে থাকবে, তো এটা হচ্ছে শর্ট। ঠিক আছে? তাহলে ইমিউনোলজি আসলে জীবন ঘনিষ্ঠ পড়ালেখা, আপনাদের জীবনের সাথে সবকিছু মিলে যাবে। মেমোরি সেল, যেটা বেশি দিন মনে থাকবে স্বাভাবিকভাবেই সেখানে মেমোরি সেল থাকবে। তাহলে বেশি দিন মনে থাকে সেকেন্ডারি রিভিশন, তাহলে সেখানে মেমোরি সেল থাকবে, সেখানে মেমোরি তৈরি হবে। ডোজ অফ অ্যান্টিজেন। অ্যান্টিজেন কোথায় কম লাগবে? অ্যান্টিজেন মানে কি? কোথায় কম পড়লেই হবে? অল্প অ্যান্টিজেনে বেশি রেসপন্স করবে। রিভিশনের সময় অল্প কম পড়লেই হয়, তাই না? অল্প পড়ায় বেশি রেসপন্স হয়। ঠিক তেমনই এই অ্যান্টিজেনটা সেকেন্ডারিতে কম লাগে। জীবাণুকে সে চেনে, তাই একটু জীবাণু আসলেই তার বিরুদ্ধে রেসপন্স করে ফেলে। তাই অ্যান্টিজেন লাগে কম সেকেন্ডারিতে, প্রাইমারিতে বেশি লাগে। তারপর মেইন ইমিউনোগ্লোবিউলিন কোনটা? মনে রাখবেন, প্রাইমারিতে মেইন হচ্ছে আইজিএম, সেকেন্ডারিতে হচ্ছে আইজিজি। এটা পরীক্ষা অনেক বেশি আসে, এমনকি এসবি হিসেবে আসতে পারে। পরীক্ষায় প্যাচ লাগায়, আমি যেভাবে মনে রাখি সেটা হচ্ছে পিএম, প্রাইম মিনিস্টার। পি মানে হচ্ছে প্রাইমারি, এম মানে হচ্ছে আইজিএম, একসাথে। ঠিক আছে? তাহলে প্রাইমারিতে আইজিএম, প্রাইমারিতে আইজিএম মিলে হচ্ছে পিএম। এটা আপনারা এভাবে মনে রাখতে পারেন। বাকিগুলো একটু দেখে নিয়ে। এটা হচ্ছে ইনফিনিটি স্টার। ঠিক আছে, এটা লাগবে না। এবার হচ্ছে দেখি আপনারা কোশ্চেনটার উত্তর দিতে পারেন কিনা। ফলোইং আর দ্য স্টেটমেন্ট অ্যাবাউট প্রাইমারি ইমিউন রেসপন্স। প্রাইমারির কথা বলছে। রেসপন্ডিং বি সেল ইজ মেমোরি বি সেল। মেমোরি কি প্রাইমারিতে থাকে? প্রথমবার পড়ায় মেমোরি অনেক তৈরি হয় না, মেমোরি থাকবে সেকেন্ডারিতে। উত্তর ফলস। আইজিজি প্রিডোমিনেট না, প্রাইমারি মানে পিএম আইজিএম, তাই না? এটা হচ্ছে উত্তর ফলস। টাইম অফ পিক রেসপন্স 7 থেকে 10 দিন। হ্যাঁ, সময় বেশি লাগে প্রাইমারিতে, 7 থেকে 10 দিন। এটা হচ্ছে ট্রু। অ্যান্টিবডি এফিনিটি ইজ লোয়ার। প্রাইমারিতে অ্যান্টিবডি এফিনিটি কম থাকবে, কারণ প্রোডাক্টিভিটি কম, পড়া কম মনে থাকে, তাই না? তাই অ্যান্টিবডি এফিনিটি লোয়ার, এটা ট্রু। অ্যান্টিবডি এফিনিটি হায়ার। প্রাইমারিতে তো হায়ার হওয়ার প্রশ্ন আসে না, কারণ হায়ার হবে সেকেন্ডারিতে। প্রোডাক্টিভিটি বেশি সেকেন্ডারিতে, পড়া মনে থাকবে বেশি সেকেন্ডারি, অর্থাৎ রিভিশনের বেলায়। এবার একটা এসবি এর উত্তর দিবেন। ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু ফর প্রাইমারি ইমিউন রেসপন্স। দেখি প্রাইমারিতে কি? রেসপন্ডিং বি সেল ইজ মেমোরি বি সেল। একই রকম কোশ্চেন, দেখছেন? মেমোরি বি সেল কি প্রাইমারিতে থাকে? একদম ডাহা মিথ্যা কথা। আইজিজি প্রিডোমিনেট না, পিএম, তাই না? আইজিএম প্রিডোমিনেট হলে উত্তর হতো। অ্যান্টিবডি এফিনিটি হায়ার। প্রাইমারিতে হায়ার থাকবে না, তাই না? প্রাইমারিতে প্রোডাক্টিভিটি কম, এফিনিটিও কম। অ্যান্টিজেন্স আর থাইমাস ডিপেন্ডেন্ট। ঠিক আছে, প্রাইমারি থেকে থাইমাস ডিপেন্ডেন্ট থাকে এরকম কিছু পড়েছেন? এরকম কিছু পড়েন নাই। টাইম অফ পিক রেসপন্স ইজ 7 থেকে 10 দিন। এটা আপনি পড়েছেন, 7 থেকে 10 দিন, অর্থাৎ লং পিরিয়ড লাগে প্রাইমারিতে, 1 সপ্তাহ পার হয়ে যায়, 7 থেকে 10 দিন। আর ওটা হচ্ছে 3 থেকে 5 দিন, যেটা সেকেন্ডারিতে সময় কম লাগে। তাহলে এটা হচ্ছে উত্তর ই নাম্বার। হিউমারাল অর অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউন রেসপন্স। হিউমারাল ইমিউনিটি কিভাবে কাজ করে এটা সাধারণত পরীক্ষায় খুব একটা আসে না। এটা আপনারা একবার রিডিং পড়বেন। এটা আর শুধু হেডলাইন, আর লেখা উচিত না, এইচ লেখা উচিত আসলে, এইচ। শুধু হেডলাইনটা একবার দেখবেন, শুধু হেডলাইন দেখবেন। পরীক্ষা সাধারণত আসে না, ক্লাস টেস্টে মাঝে মধ্যে থাকতে পারে, ফাইনাল পরীক্ষা আজ পর্যন্ত আসেনি। সাইটোকাইন্স। সাইটোকাইনের প্রপার্টি 2টা স্টার। সাইটোকাইন হচ্ছে এক ধরনের পলিপেপটাইড বা প্রোটিন। ঠিক আছে, এটার মলিকুলার ওয়েট জানতে হবে। মলিকুলার ওয়েট 6000 থেকে 60,000 থাকতে পারে। এটা ডিস্টিংক্ট ফ্রম হরমোন থেকে আলাদা। কেন হরমোন থেকে আলাদা? আমরা জানি হরমোনগুলো যেখানে তৈরি হয় সেখান থেকে দূরে কোথাও গিয়ে কাজ করে। এরা তৈরি হয় যেখানে তার কাছাকাছি কাজ করে, যেমন লোকালি নিয়ার দ্য প্রডিউসিং সেল, যেখানে তৈরি হয় তার কাছাকাছি কাজ করে, তাই এরা হরমোন থেকে আলাদা। এরা হরমোনের মতো দূরে যে কাজ করতে পারে না। এটা হচ্ছে 2টা স্টার, একটু পড়ে ফেলবেন। এটা সাধারণত পরীক্ষায় আসে না। এই একটা স্টার হচ্ছে যেটা প্রথমটা, যে হেমাটোপয়েসিস করে কোন কোন সাইটোকাইন, শুধু এই কটার নাম
অন্যগুলো না পড়লেও চলবে, কেউ চাইলে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এইবার লিম্ফোকাইন এবং মনোকাইন, ঠিক আছে, লিম্ফোকাইন এবং মনোকাইন। সাইটোকাইনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সেটা একটা হচ্ছে লিম্ফোকাইন, একটা মনোকাইন। কোনটা কি? একদম সহজ। যদি লিম্ফোসাইট থেকে সাইটোকাইন আসে, অর্থাৎ যে সাইটোকাইন লিম্ফোসাইট থেকে আসে তারা হচ্ছে লিম্ফোকাইন, যে সাইটোকাইন মনোসাইট থেকে বা ম্যাক্রোফেজ থেকে আসবে তারা হচ্ছে মনোকাইন। খুবই সহজ কথা। এবারে একটা সাইটোকাইন হচ্ছে ইন্টারফেরন। ইন্টারফেরন সম্পর্কে আমরা জানবো। ইন্টারফেরন 3 প্রকার, এটা জানতে হবে, ঠিক আছে? 3 প্রকার, আলফা, বিটা, গামা। এটা হচ্ছে 1 স্টার। 3 প্রকারের নামগুলো আমরা শিখলাম। এবারে আলফা ইন্টারফেরন। আলফা ইন্টারফেরন সোর্সটা জানতে হবে, মেইনলি লিউকোসাইট, ঠিক আছে? লিউকোসাইট ফাংশন কি? মনে রাখবেন আলফা ইন্টারফেরনের ফাংশন ভাইরাস ইনফেকশনের সাথে বেশি রিলেটেড, আলফার সাথে ভাইরাস রিলেটেড। তাহলে এটা কি করবে? ভাইরাসের যে রেপ্লিকেশন হয় সেটাকে ব্লক করবে। দেখবেন অনেক করে যে হেপাটাইটিস বি বা সি ভাইরাস ইনফেক্টেড হলে ইন্টারফেরন দেয়, ঠিক আছে? ইন্টারফেরন দেয়, সেটা হচ্ছে এই ইন্টারফেরন, কারণ এটা ভাইরাসের রেপ্লিকেশনটাকে প্রিভেন্ট করতে পারে। এটা কি? এটা হচ্ছে আপনার MSC1 কে স্টিমুলেট করে, ঠিক আছে? ভাইরাসের গায়ে, ভাইরাসের ইনফেক্টেড হওয়ার পরে যে ভাইরাস ইনফেক্টেড সেল, সেটার গায়ে তো MSC1 মলিকুল থাকে, MSC1 কে সে স্টিমুলেট করে, বেশি স্পষ্ট করে। তখন MSC1 কে দেখে রুল অফ 8, হ্যাঁ, CD8 সেল এই MSC1 কে দেখে ওর কাছে যায়, গিয়ে ভাইরাস ইনফেক্টেড সেলটাকে ডিস্ট্রাকশন করে ফেলে। তাহলে এত কঠিন যদি মনে না থাকে, আমরা একটা মনে রাখবো, ভাইরাসের রেপ্লিকেশন প্রিভেন্ট করে, এটা হচ্ছে ইন্টারফেরন আলফা, ঠিক আছে? আসে থেকে লিউকোসাইট থেকে। এবার ইন্টারফেরন বিটা সম্পর্কে জানতে হবে। এইটা মূলত ফাইব্রোব্লাস্ট থেকে আসে, ফাইব্রোব্লাস্ট থেকে আসে বিটা, বিতে ব্লাস্ট, ঠিক আছে? এটার কাজ কি? এইটাও ভাইরাল রেপ্লিকেশন প্রিভেন্ট করে, ঠিক আছে? একই রকম ফাংশন, এটা আমাদেরকে মনে রাখতে হবে, শুধুমাত্র সোর্সটা আলাদা। এবারে গামা ইন্টারফেরন, ঠিক আছে, এইটা সরাসরি যে ভাইরাল রেপ্লিকেশন প্রিভেন্ট করতেছিল সেইভাবে করবে না। তো এটা কিভাবে কাজ করবে? এই হচ্ছে NK সেল, তারপর হচ্ছে সাইটোটক্সিক টি লিম্ফোসাইট, এখান থেকে আসে, ঠিক আছে? তাহলে সোর্সগুলো হচ্ছে আলাদা। এসে কি করবে? এসে হচ্ছে ওই যে এইগুলা সেলকে অ্যাক্টিভেট করবে। তারা কারা? টি সেল, অর্থাৎ সাইটোটক্সিক টি সেল এবং বি সেল, দুটাকে অ্যাক্টিভেট করবে। করার মাধ্যমে ওরা হচ্ছে অ্যান্টিবডি প্রোডাকশন করাবে, ওরা হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি দিবে, ওরা হচ্ছে এছাড়াও নিউট্রোফিল এবং ভাস্কুলার এন্ডোথেলিয়াল সেলেদেরকে অ্যাক্টিভেট করবে। এত কিছু যদি মনে না থাকে, আপনারা মেইনলি মনে রাখবেন সোর্সটা আর হচ্ছে রেপ্লিকেশনকে প্রিভেন্ট করছে। রেপ্লিকেশন করছে মূলত প্রথম দুইটা, আলফা এবং বিটা, ঠিক আছে? এই কথা মনে রাখবেন, বাকিগুলো পারলে একটু মনে রাখার চেষ্টা করবেন। এবারে অ্যাকিউট ইমিউন সাইটোকাইন পরীক্ষা আসবে। অ্যাকিউট ইমিউন সাইটোকাইন কারা? অ্যাকিউট সাইটোকাইন কারা? শুধু নামগুলা পড়বেন আর সোর্সগুলা পড়বেন। এটা হচ্ছে 2টা স্টার, নাম আর সোর্স, ঠিক আছে? এইগুলো পড়ার দরকার নেই। এইবারে ইনেট সাইটোকাইন দ্যাট ইনফ্লুয়েন্স টি হেল্পার সেল ডিফারেন্সিয়েশন, এখানে শুধুমাত্র নামগুলা পড়বেন, ঠিক আছে? শুধুমাত্র নামগুলা পড়বেন। একটা স্টার, পরীক্ষায় খুব বেশি আসে না, নামগুলো পড়বেন। আচ্ছা, সোর্সও লাগবে, হ্যাঁ সোর্সও লাগবে, নাম এবং সোর্স দুটাই লাগবে, ডান পাশে গুলো লাগবে না। এবারে ইম্পর্টেন্ট ফাংশন অফ দ্য মেইন সাইটোকাইন। এখানে অনেকগুলো সাইটোকাইন আছে, সবগুলো পড়া আসলে সম্ভব না। আপনারা মনে রাখবেন প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন, তাই না? আমরা আগে এটা পড়িয়েছি। ওই যে সাইটোকাইন কারা কারা? 1, 6, 8, 12 আর হচ্ছে TNF আলফা, ঠিক আছে? আগে যা পড়েছেন তাই, এখান থেকে আলাদা করে না পড়লেও চলবে, কিন্তু এটা ইনফিনিটি স্টার। তাহলে দেখেন বলতে বলতে চলে আসছে প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইনস আর, তাহলে কারা? 1, 6, 8, 12 TNF আলফা, TNF, এই তো। তাহলে এই 3টা ট্রু, এই 2টা ফলস, সহজ হিসাব, ঠিক আছে? এবারে লিম্ফোকাইনের মধ্যে এগুলো ফাংশন আসলে এতগুলা পড়া খুব একটা সম্ভব না। আমরা মূলত 2টা মনে রাখবো, একটা হচ্ছে ইন্টারলিউকিন 10
একটা হচ্ছে ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা। এই দুইটাকে বলা হয় অ্যান্টি ইনফ্ল্যামেটরি সাইটোকাইন। তাহলে প্রো ইনফ্ল্যামেটরি আমরা মূলত দুইটা মনে রাখবো, একটা হচ্ছে ইন্টারলিউকিন 10, একটা হচ্ছে ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা। এই দুইটাকে বলা হয় অ্যান্টি ইনফ্ল্যামেটরি সাইটোকাইন। তাহলে প্রো ইনফ্ল্যামেটরি কোনটা, অ্যান্টি ইনফ্ল্যামেটরি কোনটা, এইগুলো হচ্ছে ইনফিনিটি স্টার। অ্যান্টি ইনফ্ল্যামেটরি দুইটা, একটা হচ্ছে ইন্টারলিউকিন 10 আর টিজিএফ বিটা, টিজিএফ বিটা ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা। ঠিক আছে, এই দুইটা হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি। এবারে ইন্টারফেরন, এটা আমরা পড়ে ফেলেছি আগেই, এইটা এখান থেকে প্রয়োজন নাই, এটাও লাগবে না। এবারে আমরা পেজ নাম্বার 37-এ চলে যাব, অ্যান্টিজেন অ্যান্ড ইমিউনোজেন। অ্যান্টিজেন অ্যান্ড ইমিউনোজেন, ক্যারেক্টারিস্টিক অফ গুড অ্যান্টিজেন। ক্যারেক্টারিস্টিক অফ গুড অ্যান্টিজেন, এখানে আমরা আগে হেডলাইনগুলো ভালো করে পড়বো। এটা হচ্ছে ট্রিপল স্টার। হেডলাইন কি, ফরেননেস, অ্যান্টিজেনটাকে ফরেন হইতে হবে আমার বডির কাছে, এটা হচ্ছে এটা। মলিকুলার সাইজ, মলিকুলার সাইজগুলো একটু বেশি হতে হবে, যে যত বেশি মলিকুলার ওয়েট সম্পন্ন তার অ্যান্টিজেনিসিটি বেশি। সাধারণত যারা ভালো অ্যান্টিজেন তাদের মলিকুলার ওয়েট 1 লাখের বেশি হয়, যাদের 10,000-এর কম তারা হয় উইক অ্যান্টিজেন, দুর্বল অ্যান্টিজেন। ঠিক আছে, কেমিক্যাল স্ট্রাকচারাল কমপ্লেক্সিটি, যার স্ট্রাকচার যত বেশি কমপ্লেক্স সে তত বেশি অ্যান্টিজেনিসিটি শো করবে। 4 নম্বরটা হচ্ছে অ্যান্টিজেনের ডিটারমিনেন্ট, এটা আমি একটু পরে বোঝাচ্ছি। 5 নম্বর হচ্ছে ডোজেস, রুট, টাইমিং, শুধু হেডলাইন, এখান থেকে আর বেশি কিছু লাগবে না। 6 নম্বর হচ্ছে রিজিডিটি, অর্থাৎ প্রত্যেকটা সেলের কিছু ফিক্স রিজিডিটি আছে, যদি সেই রিজিডিটি লস হয় তাহলে সেই সেলটা অ্যান্টিজেনিক হয়ে যায়। যেমন আমার বডি সেলেরও তো কিছু রিজিডিটি আছে, সেই রিজিডিটি দেখে আমার ইমিউন সেলগুলো বুঝতে পারে আরে এটা তো আমার নিজের সেল, কিন্তু যদি সেই রিজিডিটি পরিবর্তন হয় তখন আমার ইমিউন সেলগুলো মনে করে আরে এত ফরেন সেল, একে ধ্বংস করো, তখন অটো ইমিউন ডিজিজ হয়। যেমন কি হয়, এসিলিতে সেলের রিজিডিটি লস হয়, তখন আমার ইমিউন সেলগুলো মনে করে আরে ও তো আমার ফরেন সেল, ওকে ধ্বংস করো, ও তো আমার সেল না, কারণ রিজিডিটি মিলছে না, তখন অটো ইমিউন ডিজিজ হবে। তারপর জেনেটিক কনস্টিটিউয়েন্ট, এটা এখানেও একটা ফ্যাক্টর। আর এটা হচ্ছে অ্যাডজুভেন্ট। অ্যাডজুভেন্ট মানে অ্যান্টিজেনের সাথে অন্য কোনো মলিকিউল যদি যুক্ত হয়ে তার অ্যান্টিজেনিসিটি বাড়ায়, সেটা হচ্ছে অ্যাডজুভেন্ট। যুক্ত হওয়া মানে কি, অ্যাড হওয়া, অ্যান্টিজেনের সাথে যে অ্যাড হবে সেটাই হচ্ছে অ্যাডজুভেন্ট, অ্যাড হয়ে তার অ্যাক্টিভিটি বাড়াবে। এবার অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট বা এপিটোপ, এটা আমি আলাদা করে বলতে চাই। আমরা জানি অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হয়, তারা পরস্পর বাইন্ড করে, তাই না? কিন্তু এটা ধরেন অ্যান্টিজেন, এটা অ্যান্টিবডি। এই অ্যান্টিজেনের পুরো অংশটা কি অ্যান্টিবডির সাথে লাগে? না, অ্যান্টিজেনের হয়তো একটা অংশ অ্যান্টিবডির সাথে লাগবে, অ্যান্টিজেনের যেই অংশ অ্যান্টিবডির সাথে লাগবে তাকে আমরা বলছি এপিটোপ, ঠিক তেমনি অ্যান্টিবডির পুরো অংশ তো আর অ্যান্টিজেনের সাথে লাগবে না, অ্যান্টিবডির যেই অংশ অ্যান্টিজেনের সাথে লাগবে সেটা হচ্ছে প্যারাটোপ। তাহলে প্যারাটোপ থাকে হচ্ছে অ্যান্টিবডিতে, এপিটোপ থাকে হচ্ছে অ্যান্টিজেনে। অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স মূলত এপিটোপ প্যারাটোপ কমপ্লেক্স। ঠিক আছে, তাহলে মনে করেন একটা সেল, মানে একটা অ্যান্টিজেন, একটা ব্যাকটেরিয়া, এর একটা অ্যান্টিজেনের ডিটারমিনেন্ট, একটা এপিটোপ, ও কয়টা অ্যান্টিবডির সাথে বাইন্ড করতে পারবে? একটা অ্যান্টিবডির সাথে। ওর যদি এরকম 5টা এপিটোপ থাকে তাহলে ও 5টা অ্যান্টিবডির সাথে বাইন্ড করতে পারবে। তার মানে যার অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট বেশি, অর্থাৎ যার এপিটোপ বেশি, সে বেশি অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে, অর্থাৎ সেই অ্যান্টিজেন বেশি অ্যান্টিজেনিক, বেশি ইমিউনোজেনিক। ঠিক আছে, তাই যার এপিটোপ বেশি তার ইমিউনোজেনিসিটি বেশি। তাহলে অ্যান্টিজেনিসিটি ডিপেন্ডস অন ডিগ্রি অফ ফরেননেস, উত্তর ট্রু। মলিকুলার সাইজ বাড়লে অ্যান্টিজেনিসিটি বাড়ে, ট্রু। কেমিক্যাল কমপ্লেক্সিটি, উত্তর ট্রু। জেনেটিক কনস্টিটিউয়েন্ট, উত্তর ট্রু। অ্যাডজুভেন্ট, উত্তর ট্রু। সবগুলো উত্তর ট্রু। ঠিক আছে, সবগুলো উত্তর ট্রু। এবারে আমরা পড়বো হ্যাপটেন। হ্যাপটেন হচ্ছে পেজ নাম্বার 37-এর নিচে থেকে শুরু হলো। হ্যাপটেন কি? হ্যাপটেনের এক্সাম্পল বা কি বলা যায়, একটা মিল আমি আমাদের সমাজে পাই, আপনারা এভাবে মনে রাখতে পারেন যে আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন যাদেরকে আমরা চিনি পাতি নেতা হিসাবে। হ্যাঁ, তারা সমাজে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। তারা যখন একা একা ঘুরে বেড়ায় তারা মাথা নিচু করে হেঁটে যায়, তারা কোনো প্রভাব দেখাতে পারে না, তারা কোনো কাজ করতে পারে না। কিন্তু তারা যখন
মূল নেতার পেছনে যায়, তারা তখন অনেক বেশি ক্ষমতা প্রদর্শন করার চেষ্টা করে, তারা অনেক বেশি রেসপন্স দেখানোর চেষ্টা করে। এই হ্যাপটেন হচ্ছে সেরকম, সেই পাতি নেতার মতো। হ্যাপটেন যখন একা থাকে, তারা এক ধরনের লো মলিকুলার ওয়েট কেমিক্যাল, তারা যখন একা থাকে তারা ইমিউন রেসপন্স করতে পারে না। কিন্তু তারা যখন ক্যারিয়ার প্রোটিনের সাথে যুক্ত হয়, ক্যারিয়ার প্রোটিনের সাথে যখন যুক্ত হয়, ক্যারিয়ার প্রোটিন হচ্ছে সেই নেতা, তার সাথে যখন যুক্ত হয় তখন এই হ্যাপটেনগুলা ইমিউন রেসপন্স করতে পারে, আরেকজনের ঘাড়ে চড়ে তারা ক্ষমতা দেখাতে চায়। তাহলে এর প্রপার্টি হচ্ছে দুইটা স্টার, একটা হচ্ছে এদের লো মলিকুলার ওয়েট, তাই না? আমরা বলি সেসব মানুষের ওয়েট কম, ঠিক আছে, এটা হচ্ছে সেটা। নন প্রোটিন সাবস্টেন্স, এটা প্রোটিন না। তারপর ক্যারিয়ার মলিকুলের সাথে যখন কম্বাইন করে তখন ইমিউন রেসপন্স করে, আমি বললামই। আরেকটা হচ্ছে ইউনিডিটারমিনেন্ট ইউনিভ্যালেন্ট, আমরা পড়েছিলাম না অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট, অ্যান্টিজেনের যে অংশ অ্যান্টিবডির সাথে যুক্ত হয় সেটা হচ্ছে অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট। ইউনি মানে কি? একটা। এই হ্যাপটেনের এই অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট অর্থাৎ এপিটোপ একটা থাকে, কম থাকায় ওরা বেশি একটা ইমিউনোজেনিক না। কি বলেছিলাম? অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট বা এপিটোপ যত বেশি হবে সে তত বেশি অ্যান্টিবডির সাথে বাইন্ড করতে পারবে, কিন্তু ওদের এই ডিটারমিনেন্ট থাকে একটা, এই জন্য তারা অল্প অ্যান্টিবডির সাথে, একটা অ্যান্টিবডির সাথে বাইন্ড করতে পারে, ফলে ইমিউন রেসপন্সটা কম হয়। তাহলে এটা হচ্ছে দুইটা স্টার, আর এক্সাম্পল হচ্ছে তিনটা স্টার, ঠিক আছে? এক্সাম্পল হচ্ছে তিনটা স্টার, এক্সাম্পলগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে? ওকে, এবারে আমরা পড়বো অ্যাডজুভেন্ট। অ্যাডজুভেন্ট তো আমি বলে দিয়েছি অলরেডি। অ্যাডজুভেন্ট হচ্ছে যারা ইমিউন রেসপন্সকে বাড়ায়, যারা অ্যাড হয়ে অ্যান্টিজেনের সাথে অ্যাড হয়ে ইমিউন রেসপন্স বাড়ায়, তারা হচ্ছে অ্যাডজুভেন্ট। এক্সাম্পল দেওয়া আছে, বিভিন্ন ভ্যাকসিনে আমরা অ্যাডজুভেন্ট ইউজ করি। ভ্যাকসিনে ধরেন আপনি যেগুলো অ্যাডজুভেন্ট ভ্যাকসিন, আমরা সেই ব্যাকটেরিয়া বা ভাইরাসের পার্ট যেটা অ্যান্টিজেন হিসাবে দিই তার সাথে অন্য একটা সাবস্টেন্স অ্যাড করে দিই, ফলে ইমিউনোজেনিসিটি বেড়ে যায়, ইমিউনোজেনিক রেসপন্স বেশি হয়, এটাই হচ্ছে অ্যাডজুভেন্ট। এক্সাম্পলটা পড়বেন, এক্সাম্পলটা হচ্ছে 1 স্টার, ঠিক আছে? এটা পড়লেই হবে। এইবার সুপার অ্যান্টিজেন সম্পর্কে জানতে হবে। মনে করেন আমরা সুপারম্যান মুভি কিংবা কার্টুন দেখেছি না, তাই না? সুপারম্যান বলতে আমরা কি বুঝি? সুপারম্যান হচ্ছে সেই ম্যান যার এক্সট্রা কিছু পাওয়ার আছে, এক্সট্রা কিছু সে করতে পারে, মানুষের চেয়ে বেশি কিছু করতে পারে। সুপার ফিমেল মানে কি? যে নর্মাল ফিমেলের চেয়ে বেশি কিছু করতে পারে। ঠিক তেমনই সুপার অ্যান্টিজেন হচ্ছে নর্মাল অ্যান্টিজেনের চেয়ে ভিন্ন কিছু। নর্মাল অ্যান্টিজেন যা করে তারা তো সেটা করতে পারেই, তার এক্সট্রা আলাদাভাবে কিছু করতে পারে। সেটা কি? সুপার অ্যান্টিজেন হচ্ছে সেটা যেটা স্টিমুলেট টি সেল ডিরেক্টলি। আমরা জানি যে কোনো অ্যান্টিজেন যখন দেহের ভেতরে যায়, সেই 20 নাম্বার পেজে ছিল, সেটাকে আগে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলগুলো ফ্যাগোসাইটোসিস করে, করার পর টি সেলের কাছে অর্থাৎ হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করে। তাহলে সরাসরি হেল্পার টি সেলের কাছে আসতে পারে না। কিন্তু এই সুপার অ্যান্টিজেনগুলা সেই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলকে বাইপাস করে সরাসরি টি সেলকে অ্যাক্টিভেট করে। যেহেতু তারা সরাসরি অ্যাক্টিভেট করছে, এই জন্য অল্প সময়ে এক্সাজারেটেড ইমিউন রেসপন্স হচ্ছে, অল্প সময়ে এক্সাজারেটেড ইমিউন রেসপন্স হয়। এই জন্য এদেরকে বলা হয় সুপার অ্যান্টিজেন। এক্সাম্পল কি? এটা আপনারা হয়তো মাইক্রোবায়োলজিতে অলরেডি পড়েছেন, তারপরে বলছি। এখানে এন্টারোটক্সিন আর এরেথ্রোজেনিক টক্সিন, এটা নাম আছে। আর এটা হচ্ছে টক্সিক শক সিনড্রোম টক্সিন এবং পাইরোজেনিক টক্সিন। এরেথ্রোজেনিক, পাইরোজেনিক এরা স্ট্রেপ্টোকক্কাস থেকে আসে, এটা আপনারা জানেন। আর এন্টারোটক্সিন এবং টক্সিক শক সিনড্রোম টক্সিন এটা আসে হচ্ছে স্টেফাইলোকক্কাস থেকে। এই এক্সাম্পল হচ্ছে ইনফিনিটি স্টার, ঠিক আছে? সংজ্ঞাটা হচ্ছে 1 স্টার। সংজ্ঞা বলতে ওই যে টি সেলকে ডিরেক্টলি স্টিমুলেট করে, এই কথাটা জানলেই হবে। এবারে কিভাবে তারা কাজ করে? এখন টি সেল যদি ডিরেক্টলি স্টিমুলেটেড হয় তাহলে কি হবে? ওই যে হেল্পার টি সেল থেকে, টি হেল্পার 1 কিংবা টি হেল্পার 2 থেকে যেই সাইটোকাইনগুলো রিলিজ হয়েছিল সেগুলো প্রচুর পরিমাণ রিলিজ হবে। আমরা জানি টি হেল্পার 1 থেকে ইন্টারলিউকিন 2 আসে, বডিতে প্রচুর পরিমাণ টি হেল্পার 1 বেড়ে যায়, ফলে ইন্টারলিউকিন 2ও বেড়ে যায়। ইন্টারলিউকিন 2 গিয়ে বডিতে যে সিস্টেমিক সিমটম অর্থাৎ ফিভার, নজিয়া, ভমিটিং, হ্যাঁ, ডায়রিয়া, মেলাইস, এইগুলো এই সিমটমগুলো প্রকাশ করে। এছাড়াও ইন্টারলিউকিন 2 ছাড়াও তো আরো কিছু রিলিজ করে টি হেল্পার সেল, তাই না? তারা কারা আপনি জানেন? ইন্টারলিউকিন 1, 6, 8, তাই না? এগুলো রিলিজ হয় অ্যাকিউট কন্ডিশনে। আমরা জানি টিএনএফ আলফা রিলিজ হয়, প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর রিলিজ হয়। এই সবগুলো মিলে কি করে?
এগুলা পরীক্ষায় কম আসে, এগুলো হচ্ছে 1 স্টার। ইন্টারলিউকিন 2টা হচ্ছে ট্রিপল স্টার, কারণ এটা হচ্ছে মেইন সিম্পটমগুলো করে। আর ফাইনালি কি হয়, এটা হচ্ছে ট্রিপল স্টার। ফাইনালি কি হয়, সবাই মিলে এন্ডোথেলিয়াল ড্যামেজ করে, ফলে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস, ডিআইসি, শক, মাল্টি অর্গান ফেলিওর হয়ে মানুষটা মারা যেতে পারে। এই জন্য সবকিছু ডিরেক্টলি করা ভালো না, কিছু জিনিস প্রসেস হয়ে আসা ভালো। সুপারিনটেনডেন্ট ডিরেক্টলি কাজ করে বিধায় এই লাস্টে আলটিমেটলি ডেথ হতে পারে। এবার ফেব্রাইল অ্যান্টিজেন। আমরা ছোটবেলায় পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন পড়েছিলাম, যে কিছু ব্যাকটেরিয়া বা ভাইরাল অ্যান্টিজেন যারা কন্টিনিউয়াস বা ক্রনিক ফিভার করে, তাই না? তো সেগুলোই মূলত আসলে ফেব্রাইল অ্যান্টিজেন, সেটা পাইরেক্সিয়া অফ আননোন অরিজিনের অপর নাম। এক্সাম্পলটা পড়বেন, এটা 1 স্টার, পরীক্ষায় অত বেশি আসে না, এটা 1 স্টার। এবার আমরা পড়ব হেটারোফিল অ্যান্টিজেন। এখানে একটু বোঝার আছে। হেটারোফিল অ্যান্টিজেন কি? হেটারো মানে কি? ভিন্ন। আমরা বলি না হাইড্রোফিলিক বা হোমোফিলিক, হেটারোফিলিক। হেটারো মানে কি? ভিন্ন। ফিল মানে কি? আকর্ষণ। তাহলে ভিন্ন কিছুতে আকর্ষণ, এটা হচ্ছে হেটারোফিলিক। ভিন্ন কিছু মানে কি? ধরলাম এটা একটা অ্যান্টিজেন, এ অ্যান্টিজেন, এটা একটা বি অ্যান্টিজেন, তাই তো? এ অ্যান্টিজেনের একটা এ অ্যান্টিবডি আছে, বি অ্যান্টিজেনের একটা বি অ্যান্টিবডি আছে, তাই না? এই এ অ্যান্টিজেন গিয়ে এ অ্যান্টিবডির সাথে বাইন্ড করবে, বি অ্যান্টিজেন গিয়ে বি অ্যান্টিবডির সাথে বাইন্ড করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু হেটারোফিল কি হয়, সে নিজের যে কাপল, নিজের পার্টনার রেখে অন্য জায়গায় আকর্ষণ ফিল করে। এই বি অ্যান্টিজেন গিয়ে যদি এ অ্যান্টিবডির সাথে বাইন্ড করে, তাহলে বিটা হচ্ছে হেটারোফিল অ্যান্টিজেন, অর্থাৎ পরকীয়া করবে। সহজ কথায় নিজের যে কারেসপন্ডিং অ্যান্টিবডি একে বাদ দিয়ে অন্য অ্যান্টিবডি নিয়ে টানাটানি করবে, এটাই হচ্ছে হেটারোফিল অ্যান্টিজেন। ঠিক আছে, এটা বুঝলেই হবে। এইবার হেটারোফিল অ্যান্টিজেনের এক্সাম্পল পড়তে হবে। এক্সাম্পল কি? এক্সাম্পলের মধ্যে আছে হচ্ছে, দেখেন সালমোনেলা, এই সালমোনেলাটা জানতে হবে। তারপর হচ্ছে নিউমোকক্কাই, আরেকটা হচ্ছে এখানে কি আছে, হ্যাঁ আরেকটা হচ্ছে রিকেটশিয়া। রিকেটশিয়ার অ্যান্টিবডির বিরুদ্ধে, রিকেটশিয়া না ঠিক প্রোটিয়াস, প্রোটিয়াস এটা আমি দেখাচ্ছি আপনাকে। ধরেন এটা হচ্ছে প্রোটিয়াস অ্যান্টিজেন, এটা হচ্ছে রিকেটশিয়া অ্যান্টিজেন। তাহলে রিকেটশিয়ার অ্যান্টিবডির জন্য রিকেটশিয়া অ্যান্টিবডি আছে, অ্যান্টি রিকেটশিয়াল অ্যান্টিবডি। প্রোটিয়াসের জন্য অ্যান্টি প্রোটিয়াস অ্যান্টিবডি আছে। কিন্তু এই প্রোটিয়াস কি করে, রিকেটশিয়ার যে অ্যান্টিবডি তার সাথেও গিয়ে বাইন্ড করে, তার সাথেও গিয়ে বাইন্ড করে। এজন্য প্রোটিয়াসকে বলছি আমরা হেটারোফিল অ্যান্টিজেন। এই থিওরির উপর ভিত্তি করে ওয়েল ফেলিক্স টেস্ট করা হয়। ওয়েল ফেলিক্স টেস্ট, ওয়েল ফেলিক্স টেস্ট করি আমরা, ঠিক আছে? ওয়েল ফেলিক্স টেস্ট, ওয়েল ফেলিক্স টেস্ট দিয়ে আমরা কোনটা ডায়াগনোসিস করি? রিকেটশিয়া ডায়াগনোসিস করি, রিকেটশিয়া ডায়াগনোসিস করি। রিকেটশিয়া তো ইন্ট্রাসেলুলার অর্গানিজম, আমরা পড়েছিলাম, তাই না? অব্লিগেটেড ইন্ট্রাসেলুলার, সেলের ভেতরে থাকবে। এই সেলের ভেতরে থাকায় ওকে তো আসলে ডিটেক্ট করা যায় না, মাইক্রোস্কোপে ঠিক মতো দেখা যায় না। তাহলে আমরা কি করি, যদি বডিতে রিকেটশিয়া থাকে তাহলে অ্যান্টি রিকেটশিয়াল অ্যান্টিবডি বডিতে থাকবে, সিরামে থাকবে। এখন সেই অ্যান্টিবডিকে আমরা ডিটেক্ট করব, তার মধ্যে আমরা পরোক্ষভাবে ইনডিরেক্টলি বুঝবো যে রিকেটশিয়া অ্যান্টিজেন আছে। এখন অ্যান্টিবডিটাকে কিভাবে ডিটেক্ট করব? আমরা জানি প্রোটিয়াস হচ্ছে হেটারোফিল অ্যান্টিজেন, আমরা প্রোটিয়াস অ্যান্টিজেনকে নিয়ে রিকেটশিয়াল অ্যান্টিবডির সাথে বাইন্ড করাই। যদি বাইন্ড করে আমরা বুঝবো এটা আসলে রিকেটশিয়াল অ্যান্টিবডি ছিল, তার মানে রিকেটশিয়াল অ্যান্টিজেনও আছে, বডিতে রিকেটশিয়া আছে। এই টেস্টের নাম হচ্ছে ওয়েল ফেলিক্স টেস্ট। তাহলে ওয়েল ফেলিক্স টেস্ট দিয়ে আমরা ডায়াগনোসিস করে রিকেটশিয়া, কোন হেটারোফিল অ্যান্টিজেন ইউজ করি প্রোটিয়াস। তাহলে এক্সাম্পল হচ্ছে সালমোনেলা, নিউমোকক্কাই, প্রোটিয়াস, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ট্রিপল স্টার এক্সাম্পলগুলো। এবার অ্যান্টিবডি অ্যান্ড ইমিউনোগ্লোবুলিন, পেজ নাম্বার 40। অ্যান্টিবডি শুরুতে আমাদেরকে জানতে হবে অ্যান্টিবডির প্রপার্টি। প্রপার্টি কি? অ্যান্টিবডি হচ্ছে গ্লাইকোপ্রোটিন, এটা আমরা তো জানি, কমন কথাবার্তা। এটা সিরামে থাকে, এগুলো আমরা জানি, সবই মোটামুটি এখানে জানি আমরা। এটা হচ্ছে 2টা স্টার। যেটা আমাদের জানতে হবে যে এই লাইনটা, অল অ্যান্টিবডি আর ইমিউনোগ্লোবিউলিন বাট অল ইমিউনোগ্লোবুলিন আর নট অ্যান্টিবডি। এই লাইনটা মাঝে মধ্যে দেয় পরীক্ষায়। আমাদেরকে যেটা এখন বুঝতে হবে সেটা হচ্ছে
এই 40 নম্বর পেজের এই ছবিটা বুঝলে ইমিউনোগ্লোবিনের স্ট্রাকচার একদম পানি ভাত হয়ে যাবে, খুবই সহজ হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্টিবডি স্ট্রাকচার দেখতে কেমন, ওয়াই আকৃতি, দেখতে ওয়াই আকৃতি, তাই না? এর দুইটা ইন্ড আছে, ইন্ড মানে প্রান্ত, দুটা ইন্ড আছে, একটা হচ্ছে কার্বক্সি টার্মিনাল ইন্ড, একটা হচ্ছে অ্যামাইনো টার্মিনাল ইন্ড। মনে রাখবেন ইংরেজি বর্ণমালায় সি আসে পরে, তাইলে কার্বক্সি টার্মিনালটা থাকবে এই জন্য নিচে, অ্যামাইনো টার্মিনাল এ দিয়ে শুরু, এই ইংরেজি বর্ণমালায় এ আসে আগে, তাই অ্যামাইনো টার্মিনাল ইনটা উপরে থাকবে। গেল। এইবার যদি আমি টোটাল অ্যান্টিবডিটাকে মাঝখান দিয়ে ভাগ করি, দুইটা ভাগে ভাগ হয়, এর নিচের টোটাল ভাগটাকে আমি বলছি ফ্র্যাগমেন্ট, এইটা হচ্ছে আরেকটা ফ্র্যাগমেন্ট। নিচের ফ্র্যাগমেন্টকে বলছি আমি এফসি ফ্র্যাগমেন্ট। কি বলছি? এফসি ফ্র্যাগমেন্ট, এফসি ফ্র্যাগমেন্ট। আর উপরের ফ্র্যাগমেন্টটাকে বলছি আমি এফ এবি ফ্র্যাগমেন্ট, এফ এবি ফ্র্যাগমেন্ট। তাহলে এফসি ফ্র্যাগমেন্ট, এফ এবি ফ্র্যাগমেন্ট, তাহলে দুইটা প্রান্ত মাঝখানে ভাগ করলে দুইটা ফ্র্যাগমেন্ট। এবার দেখি আমরা চেইন, এখানে চারটা চেইন আমরা দেখতে পাচ্ছি, চারটা চেইন দেখতে পাচ্ছি, এই দুইটা বড় চেইন, এই দুইটা ছোট চেইন। এই বড় চেইনগুলোকে বলছি আমরা হেভি চেইন, ছোটগুলোকে বলছি আমরা লাইট চেইন। তাহলে কয়টা চেইন? চারটা, দুইটা হেভি দুইটা লাইট। এবার এই যে হেভি চেইনের মধ্যে হালকা কালার 1 2 3, চারটা অংশের মধ্যে তিনটা হচ্ছে হালকা কালার, অর্থাৎ 75% অংশ, তাই তো? এই 75% অংশকে বলা হয় কনস্ট্যান্ট অংশ, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। তাইলে হেভি চেইনের 75% কনস্ট্যান্ট, 25% ভেরিয়েবল, মানে এখানে চেঞ্জ হয়। লাইট চেইনের অর্ধেক অর্ধেক, 50-50, 50% হচ্ছে কনস্ট্যান্ট, 50% ভেরিয়েবল। কেন ভেরিয়েবল বলছি? কারণ এই অংশে চেঞ্জ হয়। এই যে অংশে চেঞ্জ হয়, এই ভেরিয়েবল অংশের এই যে শেষের দিকে এইখানে হাইপার ভেরিয়েবল অংশ আছে। হাইপার ভেরিয়েবল মানে এরা ভেরিয়েবলের চেয়েও বেশি পরিমাণ চেঞ্জ হয়। এই হাইপার ভেরিয়েবল অংশকে বলা হয় প্যারাটোপ। আমরা নামটা শুনেছি, তাই না? প্যারাটোপ, প্যারাটোপ। এই প্যারাটোপই অ্যান্টিজেনের এপিটোপের সাথে বাইন্ড করে। তার মানে আলটিমেটলি অ্যান্টিজেন আসলে বাইন্ড করে এই অংশের সাথে, এই অংশের সাথে, এই প্যারাটোপ অংশের সাথে। যেহেতু অ্যান্টিজেন এই অ্যান্টিবডির আপার হাফে, আপার ফ্র্যাগমেন্টে বাইন্ড করে, এই জন্য আপার ফ্র্যাগমেন্টটাকে বলছি আমরা এফ এবি ফ্র্যাগমেন্ট। ঠিক আছে? এবি ফর অ্যান্টিজেন বাইন্ডিং, এবি ফর অ্যান্টিজেন বাইন্ডিং। তাহলে অ্যান্টিজেন বাইন্ড করে আপার হাফের উপরে, এই জন্য একে বলছি আমরা এফ এবি ফ্র্যাগমেন্ট। ঠিক আছে? বুঝতে না পারলে ব্যাকে গিয়ে আবার জিনিসটা শুনবেন, সারা জীবন মনে থাকবে, মুখস্থ করতে হবে না। এবারে আসি, এই যে দুটা হেভি চেইন দুইটা এরকম দুইটা ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত থাকে, ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত থাকে। এই বন্ডটাকে ভাঙতে পারে একটা এনজাইম, এই এনজাইমের নাম হচ্ছে প্যাপেইন। প্যাপেইন নামক এনজাইম এই ডাইসালফাইড বন্ডটাকে ভাঙতে পারে। তারপর এই হেভি চেনের যেরকম কবজার মতো অংশ আছে, একটু বাঁকা, এটাকে বলি আমরা হিঞ্জ। হিঞ্জ মানে হচ্ছে কবজা। ঠিক আছে? এই হিঞ্জ, এটাকে আমরা বলি হিঞ্জ অংশ। ঠিক আছে? তাহলে স্ট্রাকচার মোটামুটি এতটুকুই। আর এবার আমরা দেখি শীটে কি লেখা আছে। আচ্ছা, ভালো কথা, অ্যান্টিবডির নামকরণ, ইমিউনোগ্লোবিনের নামকরণ কিন্তু এই হেভি চেন অনুসারে হবে। হেভি চেন যদি আলফা হয়, অ্যান্টিবডির নাম হবে আইজিএ। যদি বিটা হয় তাহলে হচ্ছে বিটা তো নাই, যদি ডেল্টা হয়, ডেল্টা হচ্ছে আইজিডি। যদি মিউ হয় আইজিএম। ঠিক আছে? আলফা, ডেল্টা, মিউ। তারপর হচ্ছে যদি ইটা হয় তাহলে হচ্ছে আইজিই। ঠিক আছে? এরকম হেভি চেনের উপর ভিত্তি করে ইমিউনোগ্লোবিনের নামকরণ করা হয়। আচ্ছা, তারপর যদি গামা হয়, গামা হলে আইজিজি। এবার তাহলে লেখা আমরা এখানে যা দেখতে পাবো পেজ নাম্বার 41-এ সবগুলো আমরা বলেছি। শুধুমাত্র কিছু সংখ্যা আপনাদেরকে মুখস্থ করতে হবে, যেমন কোন চেইনে কয়টা অ্যামাইনো অ্যাসিড থাকে, কোন চেইনের মলিকুলার ওয়েট কত, এই জিনিসগুলো একটু মুখস্থ করবেন। বাকি সবকিছু আমি বলেছি, সেগুলো মনে রাখলেই হবে। তাহলে এটা হচ্ছে ট্রিপল স্টার, স্ট্রাকচার অফ ইমিউনোগ্লোবিউলিন।
এবারে ইফেক্টর ফাংশন অফ অ্যান্টিবডি। অ্যান্টিবডি কিভাবে কাজ করে, এটা অ্যান্টিবডি মূলত 4 ভাবে কাজ করে। ঠিক আছে, এই 4টা ভাগে কি, একটা হচ্ছে সেল মেমব্রেনকে লাইসিস করে, সেল মেমব্রেনকে লাইসিস করে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অপসোনাইজ করে, এটা কি আমি সামনে বলবো। অপসোনাইজের মাধ্যমে ফ্যাগোসাইটোসিসটা এনহান্সড হয়, সামনে আমরা বলবো, শুধু এখন মনে রাখেন একটু। আরেকটা হচ্ছে অন্যান্য ইমিউন সেলকে স্টিমুলেট করে, আরেকটা হচ্ছে ভাইরাস এবং টক্সিনকে নিউট্রালাইজ করে। এই 4 ভাবে কাজ করে। এটা 1 স্টার, পরীক্ষায় কম আসে, একটু দেখে রাখবেন। আমরা সামনে যেগুলো বোঝার জিনিস আমি বুঝিয়ে দিচ্ছি। এখন অ্যান্টিজেনের তো 2টা ফ্র্যাগমেন্ট আমি বললাম, মাঝখান দিয়ে ভাগ করে 2টা ফ্র্যাগমেন্টে ভাগ করা যায়, একটা এফসি, একটা হচ্ছে এফএবি। এটা আপনাদের নাই বইয়ে, আপনারা চাইলে এটা অ্যাড করে নিতে পারেন। এফ সি অংশের কাজ কি? এফসি অংশের কাজ 3টা, একটা হচ্ছে কমপ্লিমেন্ট ফিক্সেশন, লিখে রাখবেন, একটা হচ্ছে অপসোনাইজেশন, একটা হচ্ছে অ্যাক্টিভেশন অফ এনকে সেল। তাহলে এফএবির ফাংশন কি? একটা হচ্ছে নিউট্রালাইজেশন, অ্যাগ্লুটিনেশন আর প্রিসিপিটেশন। তাহলে কোন অংশের কাজ কি? 3টা নাম, ভেতরে কিছু পড়তে হবে না, শুধু নামগুলো জানলেই চলবে। আচ্ছা, এবার তাহলে দেখি যে এফসি পোর্শন অফ অ্যান্টিবডি ক্যান রিঅ্যাক্ট উইথ, যে অ্যান্টিবডির যে এফসি অংশ, নিচের প্রান্ত, তাই না, নিচের অংশটুকু। তো নিচের অংশ কোন কোন জিনিসের সাথে বাইন্ড করতে পারে? মনে রাখবেন 10টা সেল এবং একটা কমপ্লিমেন্ট, 10টা সেল একটা কমপ্লিমেন্ট। এই 10টা সেলের নাম এবং কমপ্লিমেন্ট আপনারা শীটে অ্যাড করে নেবেন। ঠিক আছে, এটা স্ক্রিনশট রাখবেন, শীটে অ্যাড করে নেবেন। এবার আমরা পড়বো ক্লাসিফিকেশন অফ ইমিউনোগ্লোবুলিন। এটা অলরেডি আমরা পড়ে ফেলেছি যে হেভি চেনের উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন হবে। হেভি চেন তো 5টা, সেই হিসেবে ভিত্তি করে GAMED। প্রথমে আমরা আসি IgG। IgG সবচেয়ে বেশি পরিমাণ থাকে, আমরা সামনে এটা আরো দেখবো, অলমোস্ট 80%। পরীক্ষায় যদি 85 আসে উত্তর ট্রু, 75 আসে উত্তর ট্রু, 80-র কাছাকাছি থাকলেই উত্তর ট্রু দিতে হবে। এই IgG কে আবার 4টা সাব ক্লাসে ভাগ করা যায়, IgG 1, 2, 3, 4। এটা মনে রাখবেন। আমরা যখন অ্যাক্টিভ এবং প্যাসিভ ইমিউনিটি পড়েছিলাম, তখন পড়েছিলাম যে প্লাসেন্টা দিয়ে বাচ্চা মায়ের কাছ থেকে কোন অ্যান্টিবডি পায়? IgG পায়। তাহলে IgG তো সাব ক্লাস আছে, সবগুলো সাব ক্লাস কি বাচ্চা পায়? সবগুলো কি প্লাসেন্টা দিয়ে ক্রস করে? না, এই IgG 2টা প্লাসেন্টা ক্রস করে না, 2 বাদে বাকি সাবটাইপ গুলো প্লাসেন্টা ক্রস করে। তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা একটা ইনফিনিটি স্টার কথা। ঠিক আছে, এবার আমরা দেখব IgA। IgA এর সাব ক্লাস 2টা। ঠিক আছে, একটা হচ্ছে IgA1, একটা হচ্ছে 2। 1টা বেশি পরিমাণ থাকে, কত পার্সেন্ট? প্রায় 93%। এটা মনে রাখতে হবে। আর বাকিগুলো তো কোন চেইন থাকে এটা আমরা জানি, এটা এখান থেকে আর বলছি না। ডিস্ট্রিবিউশন হচ্ছে ট্রিপল স্টার। এইটা খুবই সহজ, দেখতে কঠিন মনে হলো। মনে রাখবেন সবাই ব্লাডে থাকবে, সবাই ব্লাডে থাকবে, এক্সট্রা কোথায় থাকবে এটা শুধু আমাকে মনে রাখতে হবে। তাহলে IgG ব্লাডে তো থাকবেই, এক্সট্রা কোথায়? ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। IgA ব্লাডে তো থাকবেই, এক্সট্রা কোথায়? এক্সট্রা থাকবে হচ্ছে সিক্রেশনে। ঠিক আছে, IgM ব্লাডে তো থাকবেই, ঠিক আছে, আর থাকে কোথায়? ওই যে বি সেলের গায়ে থাকে, তাই না, M এবং D থাকে। দেখেন M এবং D, এটা বি সেলের গায়ে থাকে, আর এটা তো ব্লাডে থাকবেই। আপনারা এখানে ব্লাডটা লিখে নেন, ব্লাডে কিছু পরিমাণ সে থাকে, অল্প হলেও থাকে। IgE এটা তো ব্লাডে থাকবেই, আর কার গায়ে থাকবে? IgE আমরা জানি অ্যালার্জিক ইনফেকশনের মানে অ্যালার্জিক রিঅ্যাকশনের সাথে সম্পর্কিত। অ্যালার্জিক রিঅ্যাকশন কারা করে? মাস্ট সেল, বেজোফিল এবং ইউজোনোফিল। লিখে নেন ইউজোনোফিলটা, হ্যাঁ, মাস্ট সেল, বেজোফিল এবং ইউজোনোফিল, এখানে IgE থাকবে। এখন এইখানে আরেকটা জিনিস, একটু ছোট্ট একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে IgA এবং IgM এদের মানে মনোমার ছাড়াও আরো ফরমেশন আছে। মনোমারটা থাকবে IgA এর ক্ষেত্রে ব্লাডে, আর ডাইমার থাকবে সিক্রেশনে, এটা খেয়াল রাখবেন। মনোমার ব্লাডে, ডাইমার সিক্রেশনে। আর IgM এর ক্ষেত্রে উল্টা, এখানে কমটা ব্লাডে ছিল, মনোমারটা ব্লাডে ছিল, কিন্তু IgM এর ক্ষেত্রে উল্টা, এখানে পেন্টামারটা ব্লাডে থাকবে আর মনোমারটা থাকবে বি সেলের গায়ে। ঠিক আছে, এটা একটু ভালো করে খেয়াল রাখবেন। এটা হচ্ছে ট্রিপল স্টার। এইবারে অ্যান্টিবডির বা ইমিউনোগ্লোবুলিনের
টপিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। এটা ইনফিনিটি স্টার। হ্যাঁ, প্রশ্ন আসলে আগে এখান থেকে স্যাররা করার চেষ্টা করবে। এইটা একটু খেয়াল করে পড়তে হবে, আমি একটু সহজ করে দিচ্ছি। দেখেন সবচেয়ে বেশি কোনটা থাকে, একটু আগে বলেছিলাম, মনে আছে? 80% আইজিজি। আচ্ছা, এটা আমি সাইডে রাখলাম। আরেকটা আমরা মনে করি তো যে বাচ্চা প্লাসেন্টা দিয়ে কোনটা পায় মায়ের কাছ থেকে? আইজিজি পায়, অর্থাৎ আইজিজি প্লাসেন্টা ক্রস করে। এখন আপনি বলেন তো, প্লাসেন্টায় তো প্লাসেন্টাল ব্যারিয়ার আছে, সেই ব্যারিয়ার ক্রস করে কেন আইজিজি যাচ্ছে, অন্যরা কেন যেতে পারছে না? কারণ একটাই, আইজিজি ছোট। তার মানে আইজিজি প্লাসেন্টা ক্রস করে, এটা আমাদের পড়া হলো। একটাই, অনলি আইজিজি করে, আর কেউ করে না। কেন সে প্লাসেন্টা ক্রস করে? কারণ সে সবচেয়ে ছোট। দেখেন আপনি সেই ছোটটার মলিকুলার ওয়েট দেখেন, আইজিজি সবচেয়ে কম 150, আর সবচেয়ে বেশি হচ্ছে আইজিএম। এটা খেয়াল রাখতে হবে, অন্যগুলো না পড়লেও চলবে, ঠিক আছে? তাহলে সবচেয়ে ছোট হচ্ছে আইজিজি, এই জন্য সে প্লাসেন্টা ক্রস করে। তাহলে মনে করেন একটা জগের মধ্যে আপনি, একটা বড় জগে আপনি আম রাখলেন, আর একই সাইজের জগে আপনি জাম রাখলেন। কোনটা বেশি সংখ্যক রাখতে পারবেন, আম নাকি জাম? অবশ্যই জাম, তাই না? কারণ জাম সংখ্যায় ছোট। তেমনি এই ব্লাডের মধ্যে যেটা সংখ্যায় ছোট সেটাই তো বেশি থাকতে পারবে, সেটাই তো বেশি পরিমাণ ধরবে, ঠিক আছে? তাহলে দেখেন 75% থাকবে আইজিজি, কারণ এটা সবচেয়ে ছোট। যদি আমি কনসেন্ট্রেশন ধরি, এটা থাকবে কনসেন্ট্রেশন 1000 মিলিগ্রাম পার ডিএল। তাহলে যেটা ছোট সেটাই হচ্ছে প্লাসেন্টা ক্রস করবে, সেটাই পরিমাণে বেশি থাকবে, সেটারই কনসেন্ট্রেশন বেশি থাকবে। হলো? এবারে মনে করেন আমি সেডিমেন্টেশন করব। সেডিমেন্টেশন মানে কি? তলানি ফেলা। যদি আপনি একটা জলীয় দ্রবণের তলানি ফেলতে চান, সেডিমেন্টেশন করতে চান, যেটা ভারী সেটা আগে তলানি পড়বে, তাই না? যেটা কম ভারী সেটা তলানি কম পড়বে, সেডিমেন্টেশন কম হবে। তাহলে দেখেন সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট এটা হচ্ছে আইজিজি এর ক্ষেত্রে কম, কারণ ও ছোট, এবং এটা আইজিএম এর ক্ষেত্রে সবচেয়ে বেশি, কারণ আইজিএম সবচেয়ে বড়, ঠিক আছে? তাহলে দেখেন আমার প্রায় সবগুলোই কিন্তু আলটিমেটলি পড়া হয়ে যাচ্ছে, কিছু বাকি আছে। তারপর সবারই মনোমার আছে, আমি বলেছিলাম দুইটা ব্যতিক্রম, একটা আইজিএ, একটা আইজিএম। আইজিএ এর ক্ষেত্রে মনোমারের পাশাপাশি ডাইমার আছে, এই ডাইমারটা ব্লাডে থাকে। আর আইজিএম এর মনোমারের পাশাপাশি পেন্টামার আছে, সরি, এই ডাইমারটা সিক্রেশনে থাকে। আর আইজিএম এর ক্ষেত্রে মনোমারের পাশাপাশি পেন্টামার আছে, এই পেন্টামারটা ব্লাডে থাকে, ঠিক আছে? তাহলে সবারই মনোমার, এ এবং এম হচ্ছে ব্যতিক্রম। এখন এই মনোমার ছাড়া যাদের অন্য ফরমেশন আছে, পলিমার আছে, তাদের ক্ষেত্রে যে চেইন থাকবে, কি থাকবে? যে চেইন। তাহলে যে চেইন থাকবে তাদেরই, যাদের মনোমার ছাড়া অন্য ফরম্যাট আছে। তারা কারা? আইজিএ, আইজিএম। দেখেন শুধুমাত্র এদেরই যে চেইন থাকবে। যে মানে জাংশন, যাদের মনোমার ছাড়া অন্য কিছু থাকবে তারই তো জাংশন থাকবে, ঠিক আছে? অন্যদের তো জাংশন থাকার প্রশ্নই আসে না। তাহলে এই যে প্লাসেন্টা ক্রস করছিল আইজিজি একা আরেকটা কাজ করবে, সেটা কি? অপসোনাইজেশন করবে, ঠিক আছে? অপসোনাইজেশন করবে। সিক্রেশনে কোনটা পাওয়া যায়? আমরা আগেই পড়েছি, শুধুমাত্র আইজিএ পাওয়া যায়, আইজিএ পাওয়া যায়। অ্যালার্জি ক্রিয়েশনে কোনটা পাওয়া যায়? অ্যালার্জি মানে আইজিই, এটা আমরা জানি। তাহলে দেখেন অনেক কিছু আমাদের জানা। এখন যে কথাটা বলবো এটা ইম্পর্টেন্ট। এখন মনে রাখবেন, এই যে কমপ্লিমেন্ট ফিক্সেশন দিয়ে আসে, অর্থাৎ কমপ্লিমেন্ট পাথওয়েতে কাজ করবে কে? মনে রাখবেন ফ্যাক্টরির জিএম সাহেব একসাথে তিনটা কাজ করবে, একসাথে তিনটা কাজ করবে। জি মানে আইজিজি, এম মানে আইজিএম। জিএম সাহেব তিনটা কাজ করবে। নাম্বার 1 কমপ্লিমেন্ট ফিক্সেশন করবে। নাম্বার 2 টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি করবে। নাম্বার 3 টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি করবে। তাহলে জিএম সাহেবের তিনটা কাজ, কমপ্লিমেন্ট ফিক্সেশন, টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি, টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি। তাহলে এইভাবে যদি পড়েন, পড়াটা আপনার মনে থাকবে, এবং এই টেবিল থেকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে কোশ্চেন হয়। এটি ইনফিনিটি স্টার, ঠিক আছে? দেখি এবার ইম্পর্টেন্ট ফাংশন এটা হচ্ছে 2টা স্টার। এটা অলরেডি আমরা আসলে ওই বক্সটা যখন পড়েছি অলরেডি পড়া হয়ে গেছে, আপনারা একবার শুধুমাত্র চোখ বুলাবেন। এবার দেখি কেমন পারেন। ইন কেস অফ ইমিউনোগ্লোবিউলিন,
if AB portion of IgG binds with antigen, AB মানেই তো অ্যান্টিজেন বাইন্ডিং, তাহলে উত্তর ট্রু। সেটা IgG হোক আর যাই হোক সবার একই কথা। যে চেইন ইজ প্রেজেন্ট ইন IgA, যে মানে জাংশন চেইন, IgA তো মনোমার ছাড়াও আরো আছে, IgA এবং M এদের মনোমার ছাড়া পলিমার আছে, তাই না? তাহলে এটা হচ্ছে ট্রু। IgM ইজ বাইভ্যালেন্ট, না এটা হচ্ছে মনোমার বা পেন্টামার, এত দুইটা থাকবে না। IgG ক্রসেস প্লাসেন্টা, IgG সবচেয়ে ছোট তাই সে প্লাসেন্টা ক্রস করে, আমরা জানি, এটাও ট্রু। IgE বাইন্ডস উইথ ইউজোনোফিল, হ্যাঁ মার্সেল, বেজোফিল, ইউজোনোফিল এদের সাথে IgE বাইন্ড করে, তাহলে ওই বক্সটা পড়লে ম্যাক্সিমাম কোশ্চেন আপনারা উত্তর করতে পারবেন। এইবার যে পেজ নাম্বার 43 তে আছে বায়োলজিক্যাল প্রপার্টি অফ IgG, আর আলটিমেট ওই টেবিলটা পড়লে সবকিছু প্রায় কভার হয়ে যায়। তারপর একবার দেখবেন এটা হচ্ছে 2টা স্টার। আমি আরো কয়েকটা প্রপার্টি যোগ করেছি, আপনাদের বইয়ের 9টা আছে, আরো 5টা আমি যোগ করেছি, আপনারা এগুলো শিটে অ্যাড করে নেবেন, স্ক্রিনশট রাখতে পারেন। এইবার আমরা দেখি তো এটা পারেন কিনা। ফলোইং ইজ দ্য অ্যাপ্লিকেবল ফর IgG, IgG এর কথা বলছে। লোয়েস্ট কনসেন্ট্রেশন, কথা সত্য, ঠিক আছে, এটা একটা হতে পারে, তাই না? ঠিক বললাম না, এটা ছোট বাট হায়েস্ট কনসেন্ট্রেশন, আমি বলেছি যেটা ছোট সেটা বেশি পরিমাণ ধরবে, তার মানে এটা লোয়েস্ট না, এটা হায়েস্ট হবে, এটা উত্তর ফলস, এটা উত্তর হবে না। ফাউন্ড মেইনলি সিক্রেশন, সিক্রেশন একটাই পাওয়া যায় IgA, তাহলে এটা উত্তর হবে না। বাইন্ডস টু মাস্ট সেল, মাস্ট সেলে কে যুক্ত হবে? IgE, অ্যালার্জি ক্রিয়েশন যে করবে, এটাও তার উত্তর হবে না। প্রডিউসড ইন প্রাইমারি ইমিউন রেসপন্স, প্রাইমারি ছিল PM, তাহলে প্রাইমারিতে M পাওয়া যাবে, G পাওয়া যাবে না, এটা উত্তর হবে না। লংগেস্ট হাফ লাইফ, এটা হচ্ছে আমাদের উত্তর। সেকেন্ডারি ইমিউন রেসপন্সে কোনটা পাওয়া যায়? IgG, এই G পাওয়া যায় বিধায় সেকেন্ডারি ইমিউন রেসপন্সের সময় দীর্ঘদিন মেমোরি থাকে, ঠিক আছে, এটা হচ্ছে লংগেস্ট হাফ লাইফ, এগুলো পারবেন। এবার বায়োলজিক্যাল প্রপার্টি অফ IgM, IgM এর বায়োলজিক্যাল প্রপার্টি এখানে 3টা আছে, আমি আরো কয়েকটা যোগ করেছি, আরো 6টা। এগুলো অলরেডি আপনারা পড়েছেন, যাতে আপনাদের একটা ভিজুয়াল ইমপ্রেশন থাকে, এই জন্য আমি এটা দিয়েছি, মানে আমি যা বর্ণনা করেছি তার মধ্যে মোটামুটি সবগুলো আছে, এগুলো শিটে অ্যাড করে নেবেন। ওকে, তাহলে IgM নিয়ে দেখে পারেন কিনা। মনোমারিক ফর্ম অন বিসেল, কথা সত্য, বিসেলে মনোমার থাকে, ব্লাডে থাকে পেন্টামার। ক্রসেস প্লাসেন্টা, না প্লাসেন্টা ক্রস করে একমাত্র IgG, আমরা জানি। পটেন্ট কমপ্লিমেন্ট অ্যাক্টিভেটর, কমপ্লিমেন্ট পাথওয়েতে IgM কাজ করে, সেটা পটেন্ট, এটা আমরা সামনে আরো পাবো। প্রিডোমিনেন্ট অ্যান্টিবডি সিক্রেশন, সিক্রেশনে কোনটা পাওয়া যায়? IgA পাওয়া যায়, তাহলে এটা পাওয়া যায় না, উত্তর ফলস। প্রিডোমিনেন্ট অ্যান্টিবডি ইন সেকেন্ডারি ইমিউন রেসপন্স, সেকেন্ডারিতে কি ছিল? IgG, PM, প্রাইমারিতে IgM, ঠিক আছে, তাহলে এটা উত্তর ফলস। এগুলো আপনারা পারবেন। তাহলে বায়োলজিক্যাল প্রপার্টি অফ IgA, এটা হচ্ছে একবার দেখে নেবেন, অলরেডি সবকিছু প্রায় বলা হয়ে গেছে। তাহলে এই যে বায়োলজিক্যাল প্রপার্টিগুলো আছে, এগুলো 2 স্টার, একবার করে চোখ বোলাবেন, একবার করে চোখ বোলাবেন, ওই বক্সের মাধ্যমে আসলে মূল বিষয় বোঝা হয়ে গিয়েছে। তাহলে দেখেন IgE বাইন্ডস উইথ কোনটা? 3টা, মার্সেল, বেজোফিল আর ইউজোনোফিল, চোখ বন্ধ করে, বাকি যা আসবে সবই ফলস। ডিফারেন্স বিটুইন IgG IgM, এটা হচ্ছে, এটাও 2টা স্টার, এটাও দেখেন পারবেন, বেশি থাকবে কোনটা? IgG, ঠিক আছে। তারপর ব্লাডের পাশাপাশি IgG কোথায় থাকবে? এক্সট্রা সেলুলার ফ্লুইডে থাকবে, ঠিক আছে। আর IgM থাকবে বি সেলের গায়ে, এটা আমরা জানি। IgG শুধু মনোমার, এটা মনোমারের পাশাপাশি পেন্টামার আছে, আমরা এটা জানি। তারপর প্লাসেন্টা ক্রস করে কোনটা? IgG, মানে আগে যা পড়ছি আসলে তাই। বি সেলের গায়ে কোনটা থাকবে? IgM, ঘুরে ফিরে একই কথা। এটা হচ্ছে সেকেন্ডারিতে, প্রাইমারিতে, নতুন কোনো ইনফরমেশন নাই, ঠিক আছে। একবার শুধুমাত্র দেখবেন, এগুলো আপনারা বুঝে থাকলে আমার লেকচার, এগুলো আপনাদের মাথায় ঢুকে গেছে আশা করি। আচ্ছা দেখেন, এটা এই জন্য দিলাম আমি যে IgA এর কথা বলছে, IgA ইজ প্রেজেন্ট অনলি সিক্রেশন, এটা ফলস। কিন্তু যদি IgA ইজ ফাউন্ড ইন সিক্রেশন হতো ট্রু, কারণ এটা অনলি সিক্রেশনে না, এটা তো ব্লাডেও থাকে, ঠিক আছে, এই জন্য আমরা এটা ফলস দিচ্ছি, ঠিক আছে। বাকিগুলো আপনারা পারবেন। মনোক্লোনাল অ্যান্টিবডি এবার আমরা পড়বো। মনোক্লোনাল অ্যান্টিবডি হচ্ছে পেজ নাম্বার 44। মনোক্লোনাল মানে কি? ক্লোন মানে হচ্ছে একই রকম সেল। ক্লোন মানে কি? একই রকম, মানুষের অনুরূপকে আমরা বলি না ক্লোন মানব,
তেমনি একই রকম সেলকে বলছি আমরা ক্লোন, অর্থাৎ একই সেল থেকে একই অ্যান্টিবডি তৈরি হচ্ছে। মনে করেন সবগুলো আইজিই তৈরি হইলো, এটা হচ্ছে মনোক্লোনাল। ঠিক আছে, আর যদি ভ্যারাইটি টাইপস অফ অ্যান্টিবডি তৈরি হয় এটা হচ্ছে পলিক্লোনাল। এবার এই মনোক্লোনাল অ্যান্টিবডির ইউজটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এখানে কি আছে দেখেন, মনোক্লোনাল অ্যান্টিবডির নাম, মনোক্লোনাল অ্যান্টিবডির নাম, এই নামগুলো আমাদেরকে জানতে হবে, নামগুলো জানতে হবে। ঠিক আছে, নামগুলো জানতে হবে। নামগুলোর বাইরে খুবই কম আসে, খুবই কম আসে। হ্যাঁ, আর কিছু কিছু ফাংশন যেমন কমন যেগুলো ইউজ করি আমরা, যেমন হচ্ছে রিটুক্সিমাব, তারপর হচ্ছে ইনফ্লিক্সিম্যাব। ঠিক আছে, তারপর হচ্ছে নাটিলিজুমাব, তো একটা ফাংশন নাই, বেঁচে গেছি আমরা। এইগুলো থেকেই, আর হচ্ছে বেসিলিজুমাব, এইগুলার সাধারণ টার্গেট অ্যান্টিবডিটা পড়ে ফেলবেন। ঠিক আছে, অন্যগুলো থেকে খুব একটা আসে না, এটা 1 স্টার, অত প্যারা নেওয়ার কিছু নাই। অ্যান্টিজেন এন্ড অ্যান্টিবডিজ অফ আরএইচ সিস্টেম। আরএইচ সিস্টেমে কি কি অ্যান্টিজেন কি কি অ্যান্টিবডি, এটা একবার পরীক্ষা এসেছিল, এটা শীটে নাই, এটা চাইলে আপনারা শীটে অ্যাড করে নিতে পারেন যদিও আপনারা এটা পারেন। ঠিক আছে, তাহলে আরএইচ অ্যান্টিজেন কোনটা আর অ্যান্টি বডি কোনটা, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে যে সিডিই, সিডিই, ঠিক আছে, এই তিনটা হচ্ছে অ্যান্টিজেন, সিডিই। তাহলে অ্যান্টিবডি কি হবে, এনটি সিডিই। ঠিক আছে, তার মধ্যে ডিটা শুধুমাত্র ক্যাপিটাল থাকবে, ওকে, আর সি এবং ই এদের ক্যাপিটালের পাশাপাশি স্মল লেটারও আমরা পাবো। তাহলে ছোট হাতের ডি যদি অপশনে থাকে উত্তর ফলস হবে। শুধু এই একটা জিনিস মাথায় রাখলেই হবে। ঠিক আছে, ওকে। এবার কমপ্লিমেন্ট, আরেকটা ইম্পর্টেন্ট টপিক যেটা থেকে পরীক্ষায় প্রায় কোশ্চেন থাকে, পেজ নাম্বার 46। কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিপূরক, তাই না, সম্পূরক। যে একটা কাজ হচ্ছিল, সে মানে এই কমপ্লিমেন্ট না থাকায় সেই কাজটা হয়তো কমপ্লিট হতো না। কমপ্লিমেন্ট হচ্ছে যে কমপ্লিট করে। ধরেন আমার 16 তলায় উঠতে হবে, আমি লিফট দিয়ে 15 তলায় পর্যন্ত উঠলাম। ঠিক আছে, তারপর আরেকটা লিফটে আমি 1 তলা উপরে উঠলাম, তবে ওই যে আরেকটা লিফট সে হচ্ছে কমপ্লিমেন্ট, মানে কাজ শেষ হয়ে গেছিল, একটু বাকি ছিল, সেটাকে কমপ্লিট করলো। ঠিক আছে, তো প্রথমে যেটা জানতে হবে যে কমপ্লিমেন্টের সোর্স, সোর্সটা ইম্পর্টেন্ট, 2টা স্টার, মেইনলি লিভার থেকে আসে, এটা জানতে হবে। আর কিছু সেল থেকে আসে, যেমন ম্যাক্রোফেজ এবং ফাইব্রোব্লাস্ট। এখানে দেখেন ম্যাক্রোফেজ মেইনলি দেখে এটা আপনারা ঘাবড়াবেন না, মানে সেলের মধ্যে আদার্সের মধ্যে ম্যাক্রোফেজ মেইনলি, কিন্তু মূলত আসলে লিভার থেকে আসে। মূলত লিভার্স এ ছাড়া ম্যাক্রোফেজ ফাইব্রোব্লাস্ট এই দুইটার মধ্যে ম্যাক্রোফেজ থেকে বেশি, কিন্তু মূলত লিভার থেকে আসে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা হচ্ছে 2টা স্টার। এবারে ক্রাইটেরিয়া অফ কমপ্লিমেন্ট, ক্রাইটেরিয়া হচ্ছে ট্রিপল স্টার। কমপ্লিমেন্ট হচ্ছে এক ধরনের প্রোটিন, যে প্রোটিনগুলা হিট লেভেল, হিট লেভেল মানে কি, তাপ দিলে নষ্ট হয়ে যাবে। কত ডিগ্রি তাপ দিলে নষ্ট হবে, 56 ডিগ্রি। কতক্ষণ রাখলে নষ্ট হবে, 56 ডিগ্রিতে হাফ এন আওয়ার রাখতে হবে। ঠিক আছে, এই কমপ্লিমেন্ট গুলো হচ্ছে প্রো এনজাইম, কথাটা খেয়াল করেন। প্রো এনজাইম মানে কি, এনজাইমের আগের ধাপ, অর্থাৎ ইনঅ্যাক্টিভেটেড এনজাইম। এরা যদি অ্যাক্টিভ হয় তখন তাদেরকে আমরা এনজাইম বলবো। মনে করি এটা একটা কমপ্লিমেন্ট, এটা একটা প্রো এনজাইম। একে যদি অ্যাক্টিভ করতে চাই, একে ধরে মাইট দিতে হবে। আমি মাইট দিয়ে 2 ভাগ করলাম। ঠিক আছে, এটা হচ্ছে বাঙালির মতো, মাইট না খেলে শায়েস্তা হয় না। আমি মাইট দিলাম, দিয়ে 2 ভাগ করলাম। ভাগ করলে 2টা ভাগে ভাগ হলো, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। 2টা ভাগ কি সমান? সমান না, এটা হচ্ছে ছোট, বিটা হচ্ছে বড়। এই যে যখন 2 ভাগ হলো, তখন এটা প্রো এনজাইম থেকে অ্যাক্টিভ এনজাইমে রূপান্তরিত হলো। ঠিক আছে, এ ফর অ্যাওয়ে, মনে রাখবেন, এ ফর অ্যাওয়ে। অ্যাওয়ে মানে কি, চলে যাবে। এই অংশটা ছোট, স্রোতে ভেসে দূরে চলে যাবে। আর বি ফর বিগার, বড়, বি ফর বিগার, বড়। এই বড় অংশটা এখানে রয়ে যাবে, এই বি অংশটাই অ্যাক্টিভ এনজাইম হিসেবে কাজ করবে। ঠিক আছে, তাহলে এই অংশ চলে যাবে, বি অংশ কমপ্লিমেন্ট রিঅ্যাকশনে রয়ে যাবে, এবং এইটাই অ্যাক্টিভ এনজাইম হিসেবে কাজ করবে। এখানে কথাগুলাই
বলা হয়েছে। তাহলে এটা হচ্ছে ট্রিপল স্টার। এবার তিনটা পাথওয়ের নাম আমরা জানি, ক্লাসিক পাথওয়ে, অল্টারনেট পাথওয়ে, লেকটিন পাথওয়ে। আমরা এখন এগুলো নিয়ে আলোচনা করব। তার আগে কম্পোনেন্ট সম্পর্কে আমরা বলে নিই। আমরা জানি যে কমপ্লিমেন্ট হচ্ছে প্লাজমা প্রোটিন। প্রথমে বলেছি কত রকমের প্রোটিন আছে। কমপ্লিমেন্ট 20 রকম আছে, অর্থাৎ 20 রকম প্লাজমা প্রোটিন আছে। খেয়াল করেন, প্লাজমা প্রোটিন 20 রকম, কিন্তু পাথওয়ে কিন্তু তিনটাই। এই 20 রকমই তিনটা পাথওয়েতে হয়তো কাজ করবে। ঠিক আছে, ক্লাসিক পাথওয়ে, অল্টারনেট পাথওয়ে, লেকটিন পাথওয়ে। ক্লাসিক পাথওয়ে কারা কম্পোনেন্ট? C1 অর্থাৎ কমপ্লিমেন্ট 1 থেকে কমপ্লিমেন্ট 9, এটা হচ্ছে ক্লাসিক পাথওয়েতে কাজ করবে, মাস্ট থাকতেই হবে। অল্টারনেট পাথওয়ের স্পেশাল কম্পোনেন্ট হচ্ছে প্রোপারডিন, ফ্যাক্টর বি, ফ্যাক্টর ডি, এটা খেয়াল রাখবেন। আর রেগুলেটর মানে হচ্ছে যারা রেগুলেট করে, সাপ্রেস করে, অর্থাৎ বেশি যদি কাজ করতে যায় তখন রেগুলেট করবে, সাপ্রেস করবে, না এবার তুমি থামো। বেশি কাজ করার ফলে তখন নিজের সেল ডিস্ট্রাকশন হবে, অটোইমিউন ডিজিজ হবে। ঠিক আছে, এছাড়া কি কি আছে? এই যে আদার্স ফ্যাক্টর, এটা মনে রাখতে হবে BDHIL। আমি মনে রাখি বিডি হিল, মানে বাংলাদেশের পাহাড় পর্বত। ঠিক আছে, বিডি হিল। এছাড়া প্রোটিনেস, প্রোপারডিন, C1 ইনহিবিটর যা আছে নামগুলো একটু পড়ে ফেলবেন। এইটা হচ্ছে 2টা স্টার, এই নামগুলো আমাদেরকে জানতে হবে। এইটা হচ্ছে ইনফিনিটি স্টার, অ্যাক্টিভেটর অফ কমপ্লিমেন্ট পাথওয়ে। এটা একটু বুঝতেও হবে, একটু মুখস্থ করতে হবে। ঠিক আছে, তিনটা পাথওয়ে। প্রথমে ক্লাসিক পাথওয়ে। আচ্ছা ভালো কথা, আমরা যখন পড়েছিলাম ইনেট ইমিউনিটির পার্ট, অ্যাডাপটিভ ইমিউনিটির পার্ট, সেখানে ছিল সিক্রেটেড মলিকুলস, তাই না? দুই জায়গায় 3টা করে সিক্রেটেড মলিকুল ছিল, মনে পড়ে? ইনেট ইমিউনিটির পার্ট ছিল কমপ্লিমেন্ট, সাইটোকাইন আর অ্যাকিউট ফেজ প্রোটিন। অ্যাডাপটিভে ছিল কমপ্লিমেন্ট, সাইটোকাইন আর ইমিউনোগ্লোবুলিন। তার মানে কি কমপ্লিমেন্ট দু জায়গায় ছিল। দু জায়গায় কিভাবে ছিল এখন সেটা আপনাদের কাছে স্পষ্ট হবে। অ্যাডাপটিভ মানে হচ্ছে সেখানে অ্যান্টিবডি কাজ করতে হবে, সহজ কথায় তাই। তাহলে দেখেন এই ক্লাসিক পাথওয়েতে IgM বা জি লাগবে। ওই যে জিএম সাহেব একসাথে 3টা কাজ করে, একটা হচ্ছে কমপ্লিমেন্ট ফিক্সেশন করে। এখন প্রশ্ন, কমপ্লিমেন্টের কোন পাথওয়েতে কাজ করবে, কোন পাথওয়েকে ফিক্সেশন করবে? এই ক্লাসিক পাথওয়েতে কাজ করবে। তাহলে জিএম সাহেব কমপ্লিমেন্ট ফিক্সেশন করে কোন পাথওয়ে? ক্লাসিক পাথওয়ে। অর্থাৎ ক্লাসিক পাথওয়েতে অ্যান্টিবডি লাগে, তার মানে ক্লাসিক পাথওয়ে হচ্ছে আসলে অ্যাডাপটিভ ইমিউনিটি। ক্লাসিক পাথওয়ে হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটি। লেকটিন পাথওয়ে বা অল্টারনেট পাথওয়েতে অ্যান্টিবডি লাগে না, তাই এই 2টা পাথওয়ে হচ্ছে ইনেট ইমিউনিটি। এই 2টা পাথওয়ে হচ্ছে ইনেট ইমিউনিটি। এই জন্য আমরা সহজ করে বলতে পারি কমপ্লিমেন্ট আসলে অ্যাডাপটিভ এবং ইনেট 2 জায়গায় পার্ট। যদি মোর স্পেসিফিক করে বলি, ক্লাসিকটা হচ্ছে অ্যাডাপটিভের পার্ট, বাকি 2টা হচ্ছে ইনেটের পার্ট। ঠিক আছে, তাহলে জিএম এর মধ্যে মোস্ট এফিসিয়েন্ট কোনটা? মোস্ট এফিসিয়েন্ট হচ্ছে IgM। কারণ কি? IgM পেন্টামার মানে কি? 5টা অ্যান্টিবডি মিলে একটা পেন্টামার হলো, 5টা মনোমার মিলে একটা পেন্টামার হলো। তো যেখানে বেশি পরিমাণে অ্যান্টিবডি অ্যাকুমুলেট করা, তার তো শক্তি বেশি হবেই। এই জন্য IgM এর শক্তি বেশি। বাট IgG কিন্তু দীর্ঘস্থায়ী, লঙ্গার লাস্টিং, এই কথাটা মনে রাখবেন। এবার তাহলে IgG তো সাব টাইপ ছিল 1, 2, 3, তাই না? এই সব সাব টাইপ কি এখানে কাজ করবে? হ্যাঁ, 1, 2, 3 সবাই কাজ করবে। IgG 4টা এখানে কাজ করবে না। IgG 4টা এখানে কাজ করবে না, এটা মাথায় রাখতে হবে। এবার লেকটিন পাথওয়েতে কারা কাজ করবে? কার অ্যাক্টিভেটর? লেকটিন পাথওয়েতে MBL বা মেনান বাইন্ডিং লেকটিন এখানে কাজ করবে। নামের মধ্যেই লেকটিন আছে। ঠিক আছে, কখন কাজ করবে? যখন পলিস্যাকারাইড ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া আসবে। এই পলিস্যাকারাইড ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া আসলে লেকটিন পাথওয়ে অ্যাক্টিভেট হবে। তাহলে পলিস্যাকারাইড ক্যাপসুলেটেড কারা? এক্সাম্পল দেওয়া আছে, আপনারা মাইক্রোতে পড়েছেন, যে স্ট্রেপ্টোকক্কাস, ক্লেপসিয়েলা, হিমোফিলাস বা ইত্যাদি আদার্স যারা ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া আছে তারা আসলে লেকটিন পাথওয়ে অ্যাক্টিভেটেড হবে। তাহলে যদি পরীক্ষায় আসে যে ইন ক্লেপসিয়েলা ইনফেকশন লেকটিন পাথওয়ে ইজ অ্যাক্টিভেটেড, অবশ্যই ট্রু। এবার অল্টারনেট পাথওয়েতে কারা অ্যাক্টিভেট করে? এই পাথওয়েটা কারা অ্যাক্টিভেট করে? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার টিকোইক অ্যাসিড, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার এন্ডোটক্সিন, ব্যাকটেরিয়া শেষ। ভাইরাসের মধ্যে ভাইরাল এনভেলাপ। ঠিক আছে, এবার ফাঙ্গাসের মধ্যে কি? সেল ওয়াল। এছাড়া তাহলে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, ভাইরাসের একটা, ফাঙ্গাসের একটা। এছাড়া কোবরা ভেনম এবং এগ্রিগেটেড IgA, খুবই ইম্পর্টেন্ট, আপনারা এইখানে ভুলটা করেন।
মনে রাখবেন আইজিএ এবং এগ্রিগেটেড আইজিএ সেম জিনিস না, ঠিক আছে? যদি আইজিএ থাকে পরীক্ষায় অপশনে উত্তর ফলস, যদি এগ্রিগেটেড আইজিএ থাকে তাহলে উত্তর ট্রু, ঠিক আছে? এই জন্য আমরা বলছি যে অল্টারনেট পাথওয়েতে কোনো অ্যান্টিবডি কাজ করে না, কারণ এগ্রিগেটেড আইজিএ একটা দলাপাকানো জিনিস, এটা আসলে অ্যান্টিবডি না, ঠিক আছে? এটা একটা আইজি এর এগ্রিগেটেড ফর্ম, একটা দলাপাকানো জিনিস, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অল্টারনেট পাথওয়ে অ্যাক্টিভেট করে। তো যেহেতু অল্টারনেট পাথওয়েতে সরাসরি অ্যান্টিবডি কাজ করে না, আইজিএ কাজ করে না, এই জন্য এটা হচ্ছে ইনেট ইমিউনিটি পার্ট, আগে যেটা বলেছি, ঠিক আছে? তাহলে দেখি অ্যাক্টিভেশন অফ কমপ্লিমেন্ট ক্যান বি ইনডিউসড বাই IgG2 হবে জিএম সাহেব আর IgM2 হবে, আইজিএ এখানে ফলস। যদি এগ্রিগেটেড আইজিএ থাকতো তাহলে উত্তর ট্রু হতো। তাহলে এগুলো পারবেন আপনারা। এইবার এখানে একটু বোঝার জিনিস আছে যে তিনটা পাথওয়ে কিভাবে অ্যাক্টিভেট হয়, একটু বুঝলে আপনারা এটা সারা জীবন মনে রাখতে পারবেন। তাহলে ধরেন প্রথমে শুরু হলো ক্লাসিক পাথওয়ে, একটা জীবাণু বা অ্যান্টিজেন ঢুকলো, ঢোকার পরে যেহেতু ক্লাসিক পাথওয়েতে জিএম সাহেব লাগবে, অর্থাৎ আইজিজি বা আইজিএম যে কোনো একটা লাগবে, সেই অ্যান্টিবডি অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করবে। সেই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স কি করবে? C1 কমপ্লিমেন্ট 1 যেহেতু আগে 1 এর সাথে বাইন্ড করবে, তো 1 তো প্রো এনজাইম, অ্যাক্টিভ এনজাইম না, তো একে বাইন্ড করার পরে অ্যাক্টিভ হলো, অ্যাক্টিভ হয়ে দেখেন মাথায় যে মাথায় একটা টান দেওয়া আছে, মানে সে অ্যাক্টিভ হলো। 1 এর পরে 4 এবং 2 আসবে, আসার কথা কি ছিল 2 3 বা 3 2, তাই তো? কিন্তু 3টা এখানে আসবে না, খেয়াল রাখবেন 3টা আসবে পরে। 1 এর পর 4 এবং 2 এর সাথে 1টা বাইন্ড করবে। 4 এবং 2 তো প্রো এনজাইম, এরা তখন ভেঙে ধরেন C4A বা C4B তৈরি করবে। A4 অ্যাওয়ে, এ দূরে চলে যাবে, A4 অ্যাওয়ে, এ দূরে চলে যাবে, ঠিক আছে? তারপর কি হবে? এই বিটা হচ্ছে এইখানে রয়ে যাবে, তার মানে C4B আর 2 এর ক্ষেত্রে তো সেম ঘটনা ঘটবে, 2B, ঠিক আছে? 4B এবং 2B রিঅ্যাকশনে যাবে, B ফর বিগার, তাই না? বড়টা রয়ে যাবে। এই 4B এবং 2B গিয়ে পরে আবার C3 এর সাথে বাইন্ড করবে। 3 এর ক্ষেত্রে একই কথা, C3A আর B তৈরি হবে, A দূরে চলে যাবে, আর C4B 2B 3B, দেখেন সব B গুলো আছে। এই 4B 2B 3B গিয়ে C5 এর সাথে বাইন্ড করবে, করে C5A 5B ভাঙবে, A দূরে চলে যাবে, 5B এখানে থাকবে, ঠিক আছে? তাহলে এই যে ভাঙছে গড়ছে, এই ভাঙা গড়ার খেলা মনে রাখবেন, C5 পর্যন্ত শেষ, তারপরে আর ভাঙবে না, অর্থাৎ A আর B তৈরি হবে না, পরে শুধু অ্যাড হবে, যুক্ত হবে। তাহলে দেখেন C5B আসলো, C5B এর সাথে তখন 6 এবং 7 যুক্ত হবে, হলো 5B 6 7। দেখেন 6 7 কিন্তু AB নাই, কারণ সে ভাঙে নাই, ঠিক আছে? ভাঙা গড়া C5 পর্যন্ত শেষ। তারপর 6 7 এর পর আবার 8 এবং 9 যুক্ত হবে, তখন হবে 5B 6 7 8 9, 5B 6 7 8 9, 5 এর কিন্তু বি আছে, হ্যাঁ? এইটাকে বলছি আমরা ফাইনাল প্রোডাক্ট অফ কমপ্লিমেন্ট, ফাইনাল প্রোডাক্ট, সর্বশেষ প্রোডাক্ট, ঠিক আছে? তাহলে পরীক্ষায় আসবে ফাইনাল প্রোডাক্ট কোনটা, C5B 6 7 8 9। এই ফাইনাল প্রোডাক্টকে বলছি আমরা মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, সংক্ষেপে ম্যাক, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, সংক্ষেপে ম্যাক। তাহলে যা ফাইনাল প্রোডাক্ট সেটাই হচ্ছে ম্যাক, এটা আমাকে মনে রাখতে হবে। এইবার আসে লেকটিন পাথওয়েতে। লেকটিন পাথওয়েতে কি লাগে? ওই যে পলিস্যাকারাইড ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া আসলো, আসার পরে তাকে দেখে তার সাথে বাইন্ড করবে ম্যানান বাইন্ডিং লেকটিন, এই জন্য এর নাম হচ্ছে লেকটিন পাথওয়ে। ম্যানান বাইন্ডিং লেকটিনের পরে এটা গিয়ে C4 এবং C2 এর সাথে বাইন্ড করবে। তাহলে দেখেন এখানে কিন্তু C1 নাই, এই MBLটা অর্থাৎ ম্যানান বাইন্ডিং লেকটিনটা হচ্ছে C1 এর কারেসপন্ডিং। তাহলে ক্লাসিকের সাথে লেকটিনের একটা পার্থক্য হচ্ছে এখানে MBL লাগে, কার পরিবর্তে লাগে? C1 এর পরিবর্তে লাগে, এখানে C1 নাই। তারপর কি হয়? C4B 2B যা আছে বাকি সব সেম, শুধু একটাই পার্থক্য, এখানে C1 নাই, ওই তার পরিবর্তে MBL আছে, ঠিক আছে? এইবার অল্টারনেট পাথওয়েতে আমরা আসি। ওই যে অল্টারনেট পাথওয়ে যার অ্যাক্টিভেটর ছিল, হ্যাঁ, গ্রাম পজিটিভ নেগেটিভ কি ওগুলো আমরা এখানে তারা এখানে অ্যাক্টিভেট করবে। তো তারা এসে এখানে দেখেন C1 নাই, 2 নাই, 4 নাই, ঠিক আছে? দেখেন 1 ছিল, পরে 4 ছিল, 2 ছিল, এগুলো নাই। ওরা গিয়ে এই যে এখানে যেটা C3, ওরা গিয়ে আগে সরাসরি C3 এর সাথে বাইন্ড করবে,
পানির সহায়তায় ওরা C3 এর সাথে বাইন্ড করবে। তারপর 3 ভাঙবে গতানুগতিক ভাবে, 3A 3B হলো, A চলে গেল, ঠিক আছে, A চলে গেল, C3B থাকলো। C3B এখানে দুইটা নতুন ফ্যাক্টরের সাথে যুক্ত হবে, একটা হচ্ছে ফ্যাক্টর বি, একটা ফ্যাক্টর ডি। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে ফ্যাক্টর বি এবং ফ্যাক্টর ডি কোন পাথওয়েতে কাজ করে। উত্তর হচ্ছে অল্টারনেট পাথওয়েতে কাজ করে। তারপর কি হবে, তারপর C3B, তারপর হচ্ছে এই বি এরও তো এ এবং বি হলো ভেঙে বিবি এবং আরেকটা C3B মিলে তারপর C5 এর সাথে বাইন্ড করলো, তারপর যা হওয়ার হলো। একই জিনিস, সবার ফাইনাল প্রোডাক্ট সেম। তাহলে এখানে পার্থক্য কোথায় পেলাম? এখানে পার্থক্য হচ্ছে এখানে C1 নাই, এখানে C1 নাই, C1 নাই, এখানে C1 নাই। এখানে C4 এবং 2 ছিল, এখানে C4 এবং 2 কোনোটাই নাই। ঠিক আছে, তাহলে তিনটা পাথওয়েতে প্রথম কমন জিনিস কোনটা? এখানে দেখি C1 আছে, 1 নাই, 1 নাই। এখানে C4 আছে, 2 আছে একই লাইনে, এখানে 4 2, এখানেও 4 2 আছে, বাট এখানে 4 2 নাই, তাহলে এটাও কমন না। এখানে C3 আছে, 3 দেখি, হ্যাঁ এখানেও কমন, এখানেও কমন, হ্যাঁ এখানেও তো C3 কমন। তাহলে C3 হচ্ছে তিনটা পাথওয়ের প্রথম কমন জিনিস। এজন্য C3 কে বলা হয় সেন্ট্রাল মলিকুল অফ কমপ্লিমেন্ট। কি বলা হয়? সেন্ট্রাল মলিকুল অফ কমপ্লিমেন্ট। পরীক্ষায় এটা এসবি হিসেবে আসতে পারে। তাহলে এই তিনটা পাথওয়ে যদি না বুঝে থাকেন, আবার ব্যাক করে আবার একাধিকবার ভিডিওটা দেখবেন। তো এবার দেখি ডিফারেন্স বিটুইন ক্লাসিক অ্যান্ড অল্টারনেট পাথওয়ে। দ্য অল্টারনেট পাথওয়ে নিডস C1। একদম মিথ্যা কথা, অল্টারনেটে কি C1 লেগেছিল? অল্টারনেটে C1 লাগেনি, তাই এটা ফলস। দ্য ক্লাসিক পাথওয়ে নিডস অ্যান্টিবডি। হ্যাঁ, ক্লাসিক পাথওয়েতে জিএম সাহেব লাগবে। ক্লাসিক পাথওয়ে ডাজ নট নিড C5। একদম ভুল কথা, কারণ C5 সবারই লাগে, সবারই লাগে, ঠিক আছে। অল্টারনেট পাথওয়ে নিডস C5। হ্যাঁ, অল্টারনেটেরও C5 লাগে, ট্রু। দ্য ক্লাসিক পাথওয়ে নিডস ফ্যাক্টর বি এন্ড ডি। না, ফ্যাক্টর বি ডি এখানে ছিল না, ক্লাসিকে ছিল না, ফ্যাক্টর বি ডি ছিল কোথায়? অল্টারনেট পাথওয়েতে, তাই এইখানে লাগবে, তাহলে এটা উত্তর ফলস। তাহলে এরকম করে কোশ্চেন আসবে, আপনারা পারবেন। তাহলে ফাইনাল প্রোডাক্ট কোনটা? 48 নম্বর পেজে এটা আছে, এটা একটু মার্ক করে রাখবেন, আমি তো অলরেডি বলে ফেলেছি। তারপর বাই প্রোডাক্ট অফ কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন, এটার অপর নাম হচ্ছে বায়োলজিক্যালি অ্যাক্টিভ কমপ্লিমেন্ট। এটা ইনফিনিটি স্টার। এখান থেকে কোশ্চেন আসে, কি আসে? এভাবে আসে যে অ্যানাফাইলোটক্সিন কারা, শুধু হেডলাইন। অ্যানাফাইলোটক্সিন হচ্ছে 3A 4A 5A, এইভাবে শুধু হেডলাইন পড়লেই চলবে, ভেতরে পড়ার কোনো দরকার নাই, ঠিক আছে। তারপর আসবে কেমোটেক্সিস কারা করে, 5B 6 7, 5A 5B 6 7, ঠিক আছে। এইভাবে শুধুমাত্র কোন কমপ্লিমেন্টটা কি করে, শুধু এতটুকু পড়বেন। আমি একটু সহজ করে দিচ্ছি, দেখেন। যারা অ্যানাফাইলোটক্সিন অর্থাৎ 3A 4A 5A, তারাই হচ্ছে এই যে ইনফ্লামেশন করে, ইনফ্লামেশন করে। হ্যাঁ, যারা অ্যানাফাইলোটক্সিন তারা ইনফ্লামেশন করে, তারা কারা? C3A 4A 5A। তাহলে 1 নাম্বার এবং 4 নাম্বার সেম, ঠিক আছে। তারপর দেখেন C3B একা একা কিছু কাজ করে, একটা হচ্ছে অপসোনাইজেশন করে, তারপর একটা হচ্ছে অ্যাক্টিভেশন অফ বিলিফোসাইট করে, একটা হচ্ছে রিমুভিং হার্মফুল ইমিউন কমপ্লেক্স, এই কাজটা করে, একটা হচ্ছে ইমিউন অ্যাডহারেন্স করে। তাহলে এই চারটা জিনিস C3B করে, এই চারটা জিনিস একসাথে পড়বেন, ঠিক আছে। আর সেল লাইসিস কে করে? ওই যে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, যারা C5B 6 7 8 9 মেমব্রেনকে অ্যাটাক করে, ওরা সেলকে লাইসিস করে, ঠিক আছে। এজন্যই বলা হচ্ছে ম্যাকের কাজ, অর্থাৎ মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সের কাজ হচ্ছে সেল লাইসিস করার মাধ্যমে সেল ডিস্ট্রাকশন করা। তাহলে এই শুধু হেডলাইন পড়বেন, এটা হচ্ছে ইনফিনিটি স্টার, এখান থেকে কোশ্চেন আসবে। তাহলে অ্যানাফাইলোটক্সিন কারা? এই যে কেবল পড়লাম C3A 4A 5A। তাহলে দেখেন এই যে 3A 4A 5A, এই তিনটা ট্রু, বাকি দুইটা ফলস। খুবই সহজ, দেখছেন, প্রচুর কোশ্চেন, আমি তো সবগুলা দেইনি। এবার কমপ্লিমেন্ট অ্যাসোসিয়েটেড ডিজিজ। ডিজিজ মানে স্যারদের পছন্দ, আপনারা এটা অলরেডি এতদিন হয়তো বুঝে ফেলেছেন। হ্যাঁ, তাহলে কমপ্লিমেন্ট অ্যাসোসিয়েটেড ডিজিজের এক্সাম্পলগুলো জানতে হবে। পরীক্ষায় আসে যে C4 ডেফিসিয়েন্সিতে কোন ডিজিজ হয়, এই ডিজিজগুলো হয়। এখন এত জটিল একটা বক্স তো মনে রাখা কঠিন, আমি একটু সহজ করে দিচ্ছি। এটা হচ্ছে ট্রিপল স্টার। প্রথমে মনে রাখবেন স্যারদের সবচেয়ে পছন্দ হচ্ছে C1 স্টারেজ ইনহিবিটর। এইটার ডেফিসিয়েন্সি হলে কি হয়? এটা ডেফিসিয়েন্সি হলে হয় হেরিডিটারি এনজিওইডিমা। হেরিডিটারি এনজিওইডিমা C1 ইনহিবিটর ডেফিসিয়েন্সির কারণে হয়।
ডিকে অ্যাক্সিলারেটিং ফ্যাক্টর ডিএএফ, এটার ডেফিসিয়েন্সিতে হয় পিএনএইচ, পারক্সিসমাল নকচার্নাল হিমোগ্লোবিনুরিয়া, পিএনএইচ। ঠিক আছে, তাহলে এই দুইটা সহজ আমরা পড়ে ফেললাম। এরপর এসিলি কয়েক জায়গায় আছে, খুঁজে বের করবেন এসিলি কোথায় কোথায় আছে, সেটা একসাথে পড়বেন। তারপর দেখেন এখানে যে রেইনল্ড ফেনোমেনন, রেইনল্ড ফেনোমেনন, ঠিক আছে, দেখেন এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে। ঠিক আছে, তাহলে রেইনল্ড ফেনোমেনন কোথায়? 6, 7, 8 ডেফিসিয়েন্সির কারণে হয়, এটা পড়বেন। আর সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে যে ম্যাক ডেফিসিয়েন্সিতে কি হয়। ম্যাক মানে কি? মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। তারা কারা? 5B 6 7 8 9, মানে 5 6 7 8 9, এদের ডেফিসিয়েন্সিতে নাইজেরিয়া ইনফেকশন বেশি হবে। ঠিক আছে, নাইজেরিয়া গনোরি কিংবা নাইজেরিয়া মেনিনজাইটিস, যেটাই হোক না কেন ম্যাক ডেফিসিয়েন্সিতে আমরা এটা পাবো। তাহলে এভাবে যদি পড়েন আপনাদের জন্য এই বক্সটা ইজি হয়ে যাবে। তাহলে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, এদের ডেফিসিয়েন্সিতে হবে নাইজেরিয়া ইনফেকশন, রিকারেন্ট ব্যাকটেরিয়াল অর্থাৎ নাইজেরিয়া বা নিশেরিয়া যেটাই বলেন, এটার রিকারেন্ট ইনফেকশন হবে। এখন ম্যাক ছাড়াও আরো দুইটা জিনিসের ডেফিসিয়েন্সিতে এই রিকারেন্ট ব্যাকটেরিয়াল অর্থাৎ নাইজেরিয়া ইনফেকশন হয়। তারা কারা? ফ্যাক্টর ডি এবং ফ্যাক্টর প্রোপারডিন। তাহলে ম্যাকের পাশাপাশি এই দুইটা আমাদেরকে মনে রাখতে হবে, ফ্যাক্টর ডি এবং ফ্যাক্টর প্রোপারডিন। তাহলে এই বক্স আমরা পড়ে ফেলবো। এবারে অপসোনাইজেশন। অপসোনাইজেশন মানে কি? অপসোনাইজেশন মানে হচ্ছে কোন একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস বা জীবাণু যদি শরীরের ভেতরে ঢোকে, যারা ক্যাপসুলেটেড, তাদেরকে ফ্যাগোসাইটোসিস করতে গেলে তারা ফ্যাগোসাইটিক সেল থেকে পিছলে যায়। তখন এই অপসোনিন যারা, তারা সেই পিছলে যাওয়া জীবাণুটাকে ধরে এনে ফ্যাগোসাইটিক সেলের কাছে দেয়। ঠিক আছে, এই প্রক্রিয়াটা হচ্ছে অপসোনাইজেশন। আমরা যদি এই ভিডিওটা দেখি, এটা একটা ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া, একে ফ্যাগোসাইটিক সেল ধরতে যাচ্ছে, সে পিছলে যাচ্ছে। ঠিক আছে, পিছলে যাচ্ছে। তারপর যদি আমরা অপসোনিন নিয়ে আসি, যেমন আইজিজি একটা অপসোনিন, ও কি করবে? এই ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়াকে ধরে এই যে ফ্যাগোসাইটিক সেলের ভিতরে ঢুকতে হেল্প করাচ্ছে। ঠিক আছে, তাহলে এই প্রক্রিয়াটা হচ্ছে অপসোনাইজেশন, যাকে ধরা যাচ্ছিল না তাকে ধরতে সাহায্য করবে। তো এটা জাস্ট আমি বোঝার জন্য বললাম। আমাদের যেটা লাগবে যে কারা কারা অপসোনিন, এটা ট্রিপল স্টার। অপসোনিনের এক্সাম্পল শুধু বাম পাশের মানে অংশটুকু পড়বেন। অপসোনিনের এক্সাম্পল শুধু বাম পাশের অংশটুকু, ডান পাশের গুলো লাগবে না। এটা হচ্ছে ট্রিপল স্টার। পেজ নাম্বার 49 এটা আমরা পাচ্ছি। তাহলে এরপর আমরা পড়বো কজেস অফ গ্লোমেরুলার নেফ্রাইটিস অ্যাসোসিয়েটেড উইথ লো সিরাম কমপ্লিমেন্ট। সিরাম কমপ্লিমেন্ট কম থাকলে কি কি গ্লোমেরুলার নেফ্রাইটিস হয়, এইটা আপনাদের শীটে নাই। বিশেষ করে যারা মেডিসিন কিংবা পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন তাদের জন্য এটা লাগবে। কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সিতে নিম্নোক্ত কারণে গ্লোমেরুলার নেফ্রাইটিস হয়। একটা হচ্ছে পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলার নেফ্রাইটিস এসএলই, হ্যাঁ। আর একটা হচ্ছে মেসেঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুলার নেফ্রাইটিস, ক্রায়োগ্লোবুলিনেমিয়া। ঠিক আছে, এই পাঁচটা নাম একটু দেখে রাখতে হবে, এক্ষেত্রে কোশ্চেন আসে, আপনারা স্ক্রিনশট রাখতে পারেন এবং পরবর্তীতে শীটে তুলে ফেলবেন। দেখছেন, এরকম একটা কোশ্চেন ছিল যে হাইপোকমপ্লিমেন্টেমিয়া ইজ এ ফিচার অফ কোন কোন গ্লোমেরুলার নেফ্রাইটিস। তাহলে এই পাঁচটার ভিতর থেকে অপশনে থাকবে। এগুলো হচ্ছে, এটা হচ্ছে পেডিয়াট্রিক্স এবং মেডিসিন ফ্যাকাল্টির জন্য ডাবল স্টার। এইবার হাইপার সেন্সিটিভিটি, পেজ নাম্বার 50, আরেকটা গুরুত্বপূর্ণ টপিক। হাইপার সেন্সিটিভিটি মানে কি আমরা প্রথমে সেটা জানবো। তার আগে ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার কি কি আছে সেটা আমরা দেখছি। ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার মূলত 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অটোইমিউনিটি, নিজের সেলকে নিজে ডিস্ট্রাকশন করবে। একটা হচ্ছে ইমিউনো ডেফিসিয়েন্সি, অর্থাৎ ইমিউনিটি কম কাজ করবে। একটা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি, এখানে ইমিউনিটি বেশি কাজ করবে। একটা হচ্ছে অ্যামাইলয়েডোসিস, এখানে অ্যামাইলয়েড প্রোটিন দেহের বিভিন্ন জায়গায় জমা হবে। তো এই 4 রকম ডিসঅর্ডার ইমিউনোলজিক্যাল কারণে হতে পারে। প্রথমে আমরা পড়ব হাইপার সেন্সিটিভিটি ক্লাসিফিকেশন। কুমস অ্যান্ড জেল ক্লাসিফিকেশন অনুসারে 4 প্রকার, 1 2 3 4, 1 2 3 4। এই সরাসরি 1 2 3 4 নাও থাকতে পারে, অল্টারনেটিভ নামগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে অল্টারনেটিভ নাম কি কি আছে? একটা হচ্ছে অ্যানাফাইলেকটিক, আর যা অ্যানাফাইলেকটিক তাই হচ্ছে অ্যালার্জিক। তাই টাইপ 1 এর অপর নাম হচ্ছে অ্যালার্জিক হাইপারসেনসিটিভিটি। তো এটা লেখা নাই, লিখে নেবেন, অ্যানাফাইলেকটিক, অ্যালার্জিক।
এটার অপর নাম হচ্ছে আইজিই মেডিয়েটেড। আমরা জানি অ্যালার্জি আইজিই দিয়ে হয়। তারপর টাইপ 2, এটার অপর নাম হচ্ছে সাইটোটক্সিক। সাইটোটক্সিক। টাইপ 3 ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড। একটা শব্দ মনে রাখবেন, টাইপ 3 মানেই কমপ্লেক্স, টাইপ 3 মানেই কমপ্লেক্স। টাইপ 4 এটা হচ্ছে ডিলেট। এটার অপর নাম আরেকটা নাম হচ্ছে সেল মেডিয়েটেড। তাহলে কোনটার কি নাম এটা আমরা পড়লাম। 4 এর নাম হচ্ছে ডিলেট এবং সেল মেডিয়েটেড, ঠিক আছে। 3 এর নাম হচ্ছে কমপ্লেক্স, ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড। টাইপ 2 হচ্ছে সাইটোটক্সিক। আমি রিপিট করলাম কারণ এর নামগুলো পরবর্তীতে বিভিন্ন জায়গায় লাগবে। এইবার অন দ্য বেসিস অফ অনসেট অফ অ্যাকশন, অনসেট অনুসারে কয় প্রকার? অনসেট অনুসারে 2 প্রকার, একটা হচ্ছে ইমিডিয়েট আর ডিলেট। মনে রাখবেন যারা সেল মেডিয়েটেড কোনটা ছিল? সেল মেডিয়েটেড ছিল টাইপ 4, এইটাই শুধুমাত্র ডিলেট টাইপ 4। আর বাকি যারা টাইপ 1, 2, 3 তারা হচ্ছে অ্যান্টিবডি মেডিয়েটেড এবং তারাই হচ্ছে ইমিডিয়েট, ঠিক আছে। এবার যদি আমরা এটা দেখি, আমরা এটা আবার বুঝতে পারবো। অন দ্য বেসিস অফ মেকানিজম অফ অ্যাকশন, মেকানিজম অনুসারে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যান্টিবডি মেডিয়েটেড, একটা হচ্ছে সেল মেডিয়েটেড। তাহলে সেল মেডিয়েটেড কোনটা আমরা তো অলরেডি পড়ে ফেলেছি, সেটা হচ্ছে টাইপ 4, তাই না? যা সেল মেডিয়েটেড তাই হচ্ছে ডিলেট, যা অ্যান্টিবডি মেডিয়েটেড তাই হচ্ছে ইমিডিয়েট। কারণ অ্যান্টিবডি মেডিয়েটেড মানে হচ্ছে 1, 2, 3, ইমিডিয়েট মানে 1, 2, 3। এখন টাইপ 5 তাহলে এখানে কোত্থেকে আসলো? টাইপ 5 কোত্থেকে আসলো এটা সামনে আমরা ব্যাখ্যা করব। টাইপ 5 কে আসলে কেউ আলাদা বলেন, তবে বেশিরভাগ ইমিউনোলজিস্ট তারা এটাকে টাইপ 2 এর একটা ভাগ হিসেবে বর্ণনা করেন। তাহলে যেখানে টাইপ 2 পাবেন সেখানে টাইপ 5 পাবেন। দেখছেন এখানে টাইপ 2 আছে, এখানেই টাইপ 5 আছে, অন্য জায়গায় থাকবে না। এটা মূলত টাইপ 2 এর একটা সাবডিভিশন আমরা সামনে পাবো। তাহলে ক্লাসিফিকেশন পড়া হলো। এইবার আমরা পড়বো পেজ নাম্বার 51, ড্রাগস কজিং হাইপার সেন্সিটিভিটি। ড্রাগসগুলো সকল ধরনের হাইপার সেন্সিটিভিটি করতে পারে। কোন ড্রাগস কোন হাইপার সেন্সিটিভিটি করে এটা একটু মুখস্থ রাখতে হবে। এটা 2টা স্টার, হ্যাঁ। বিশেষ করে কিছু জিনিস প্যাঁচ লাগে, যেমন পেনিসিলিন টাইপ 1ও করে 2ও করে, ঠিক আছে। এরকম যেগুলো পেঁচানো জিনিস এগুলো একটু ভালো করে খেয়াল রাখবেন, ঠিক আছে। তাহলে কোন ড্রাগ কোন হাইপার সেন্সিটিভিটি করে এটা একটু মুখস্থ করে ফেলতে হবে। এটা 2টা স্টার। এবারে হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন ইনভলভ স্কিনে কোন হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হতে পারে? স্কিনেও 4 ধরনের হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হতে পারে, ঠিক আছে। টাইপ 1 এ যেটা হয় আর্টিকেরিয়া বা অ্যালার্জিক ডার্মাটাইটিস, অর্থাৎ অ্যালার্জি মানেই তো টাইপ 1, আর্টিকেরিয়া মানেই তো সারা শরীরে চুলকানি হয়, তাই না, স্কিনে আমরা জানি। তাহলে অ্যালার্জি, চুলকানি এসব মানে হচ্ছে টাইপ 1, সহজ কথা। 2 মানে সাইটোটক্সিক, এটার এক্সাম্পল কি? পেমফিগাস ভালগারিস। টাইপ 3 হচ্ছে স্কিনে ম্যানিফেস্টেশন পাওয়া যায় এসিলিতে, এবং টাইপ 4 এ কন্টাক্ট ডার্মাটাইটিসে। এটাও একটু মুখস্থ টাইপের কথা। টাইপ 1টা তো সহজ, বাকি 3টা নাম একটু মুখস্থ করতে হবে। এটাও হচ্ছে 2টা স্টার। এখন আমরা ইমিউনোলজির আসলে মেইন পড়ার দিকে আগাবো। এতক্ষণ শুধু বেসিক কথাবার্তা ছিল। মেইন পড়া হচ্ছে টাইপ 1 দিয়ে আমরা শুরু করবো, পেজ নাম্বার 52। টাইপ 1 এ কোন সেল কাজ করে? এটা ইনফিনিটি স্টার। আমরা জানি টাইপ 1 হচ্ছে আইজিই মেডিয়েটেড, আর আমরা আগেই পড়েছি আইজিই বাইন্ড করে 3টা সেলে, একটা হচ্ছে মাস্ট সেল, বেজোফিল আর ইসোনোফিল। তার এই সেলগুলাই হচ্ছে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি। ইমিউনোলজি পড়া আসলে একটার সাথে একটা লিঙ্কড। তাহলে